আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমরা আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা? আমার কথা শুনতে পাচ্ছ কিনা? কমেন্টে জানাও। তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানাও। কে কোথা থেকে ক্লাস করছো কমেন্টে জানাও। তোমরা আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা? আমাকে শুনতে পাচ্ছ কিনা? কমেন্টে জানাও। তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানাও। কে কোথা থেকে ক্লাস করছো কমেন্টে জানাও। আচ্ছা, তোমরা সবাই দ্রুত ক্লাসে যুক্ত হও। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা পড়বো। কবিতার নামটা হচ্ছে কি? পদ্মা। আজকে আমরা তোমাদের পাঠ্যপুস্তকের খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা পড়বো। কবিতার নাম হচ্ছে পদ্মা। লিখেছেন কে? লিখেছেন হচ্ছে ফররুখ আহমদ। তোমরা কমেন্টে জানাও তোমরা কে কোথা থেকে ক্লাস করছো এবং পদ্মার তীরবর্তী অঞ্চলের কেউ ক্লাসে আছো কিনা কমেন্টে জানাও আমাদেরকে। বিশেষত রাজশাহী অঞ্চলে কেউ আছো কিনা। আচ্ছা, কানিস ফাতেমা বলতেছে কুমিল্লা থেকে। আচ্ছা, তোমাদের কুমিল্লার পাশে কোন নদীটা আছে কমেন্টে জানাও। মোহনা বিশ্বাস বলতেছো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? রামিশা জান্নাত বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। তাসফিয়া বিনতে রহমান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। তোমরা যে 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 জেলা থেকে ক্লাস করতেছো তোমাদের জেলার পাশে তোমাদের বাড়ির পাশে কোন নদীটা আছে সেই নদীর নামটা আমাদেরকে কমেন্টে জানাও। মোহনা বিশ্বাস নড়াইল থেকে ভাইয়া। রামিসা জান্নাত রংপুর থেকে ভাইয়া। আচ্ছা, তোমার বাড়ি রংপুর। তানবিরুল ইসলাম ময়মনসিংহ থেকে। কানিজ ফাতেমা বলতেছে গোমতী নদী। রাইট। আচ্ছা, পলি সরকার বলতেছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? তুমি নেত্রকোনা থেকে ক্লাস করছো, তোমাকে অনেক অনেক অভিনন্দন। আমার আজকে ক্লাসে তোমাকে স্বাগত। আপন আহমেদ বলতেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমরা ঝটপট যুক্ত হয়ে যাও। আজকে আমরা ক্লাসটা শুরু করি। তার আগে তোমরা জানাও যে তোমাদের বাড়ির পাশে কোন নদীটি অবস্থিত, কারণ আজকে আমরা পড়ব হচ্ছে ফররুখ আহমেদের লেখা পদ্মা কবিতাটি। এই নদী কেন্দ্রিকতা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে, নদী আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এই নদীর ইতিবাচক দিক কি, নেতিবাচক দিক কি, নদী আমাদের দেশকে কি দেয়, কি কেড়ে নেয়, আমাদের জীবনে নদী কতটুকু প্রভাব ফেলে, আজকে আমরা শিখব এই ক্লাসের মাধ্যমে। রাব্বি বলতেছো দিনাজপুর থেকে। পূর্ণভবা নদী, হ্যাঁ আমি দিনাজপুরে গিয়েছি, দিনাজপুরে থেকেছি, আমি তোমাদের নদীর নামটা জানি ভাইয়া। থ্যাংক ইউ, তুমি আমাকে মনে করিয়ে দিলে। গোপালগঞ্জ থেকে মধুমতি নদী। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো। আমরা তাহলে কিয়ারা আহমেদ বলতেছো কীর্তন খোলা নদী। আচ্ছা, তোমার বাড়ি কি তাহলে বরিশালের দিকে? আচ্ছা, নিউটন তালুকদার গোপালগঞ্জ মধুমতি নদী। আচ্ছা থ্যাংক ইউ, তোমরা সবাই জানাচ্ছ। হ্যাঁ, আবারও বলি ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্টে জানাও। আমরা এবার ক্লাসের দিকে আগাই, আমরা ক্লাসটা শুরু করি। আমরা তোমাদের সাথে আরো পড়াশোনা করব, গল্প করব। আচ্ছা দেখো, আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে পদ্মা কবিতা। বানানটা গুরুত্বপূর্ণ ভাইয়া, বানানটা খেয়াল করবে, পদ্মা। এরপরে পদ্মা কবিতাটি লিখেছেন কে? পদ্মা কবিতাটি লিখেছেন হচ্ছে ফররুখ আহমদ। এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই যে ইনি, এই ভদ্রলোকটার নাম কি? এই ভদ্রলোকটার নাম হচ্ছে ফররুখ আহমেদ। ফররুখ বানানটাতে তোমরা একটু খেয়াল থাকবে, রয়ের নিচে কি হয়? একটা হসন্ত চিহ্ন থাকবে। ফররুখ আহমেদ। আচ্ছা তাহলে আমরা ক্লাসের শুরুতে আমরা প্রতিদিন যেভাবে পড়ি, আমরা আগে কবি পরিচিতি সম্পর্কে জানবো। কারণ এই সুন্দর কবিতাটার যিনি স্রষ্টা, আমরা যদি সেই স্রষ্টাকে আগে না জানি, আমরা যদি তাকে আগে না চিনি, তাহলে আমাদের এই কবিতা পড়াটা বৃথা। সুতরাং আমরা কবি পরিচিতি দিয়ে শুরু করছি। শুরুতে আমরা জানবো হচ্ছে কবির নাম। আমরা ইতিমধ্যে জানলাম যে কবির নাম হচ্ছে ফররুখ আহমদ, কিন্তু তোমরা কি জানো তার পিতৃপ্রদত্ত নামটা কি ছিল? তিনি কিন্তু সৈয়দ বংশে জন্মগ্রহণ করেছিলেন। সৈয়দ বংশে জন্মগ্রহণ করার জন্য তার নাম ছিল হচ্ছে সৈয়দ ফররুখ আহমেদ। সৈয়দ ফররুখ আহমেদ। কিন্তু পরবর্তীতে তিনি তার নামের এই যে আগে সৈয়দ অংশটা ছিল, সেই সৈয়দ অংশটা তিনি বাদ দিয়ে দেন, দিয়ে তার নাম হয়ে যায় কি? ফররুখ আহমেদ। আচ্ছা, তিনি তাহলে জন্মগ্রহণ করেছেন কোথায়? তার জন্ম কত সালে? তার জন্ম হচ্ছে 10ই জুন কত?
1918 খ্রিস্টাব্দ। তাহলে কত সালে জন্মগ্রহণ করেছেন ফররুক আহমেদ? ফররুক আহমেদ জন্মগ্রহণ করেছেন 10ই জুন 1918 খ্রিস্টাব্দ। কোথায় জন্মগ্রহণ করেছেন? তিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে মাগুরা জেলার। তোমরা কমেন্টে জানাও তো তোমরা মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, ঝিনাইদহ এই সব জেলা থেকে কেউ ক্লাসে আছো কিনা ঝটপট কমেন্টে জানাও। তিনি মাগুরা জেলা শ্রীপুরের মাঝ আইল গ্রামে জন্মগ্রহণ করেন। কোন গ্রামে ভাইয়া? মাঝ আইল গ্রামে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে কবি ফররুক আহমেদ 1918 খ্রিস্টাব্দের 10ই জুন মাগুরা জেলা শ্রীপুরের মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তারপরে দেখো কি দেওয়া আছে, কবির মৃত্যু। কবির মৃত্যুটা দেখো 19শে অক্টোবর 1974 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায় মৃত্যুবরণ করেন। আচ্ছা, আমরা কবির জন্ম জানলাম, মৃত্যু জানলাম। কবির মৃত্যু সংক্রান্ত আরো কিছু ইনফরমেশন আছে, কিছু গল্প আছে, যে গল্পটা আমাদেরকে জীবনমুখী শিক্ষা দিবে এবং যে গল্প থেকে আমরা একই সাথে হতাশও হতে পারি আবার অনুপ্রেরণাও পেতে পারি। আমরা একটু সামনের দিকে যখন আগাবো তখন আমরা জানবো যে কবির মৃত্যু কিভাবে হয়েছিল এবং মৃত্যুর সময় কবির জীবনের অবস্থা কেমন ছিল। এরপরে দেখো তার পিতার নাম। তার পিতার নাম কি? তার পিতার নামের আগে এই যে দেখো সৈয়দ আছে, কারণ তারা কি সৈয়দ বংশে জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম হচ্ছে সৈয়দ হাতেম আলী। এই নামটা গুরুত্বপূর্ণ ভাইয়া, হাতেম, কারণ আমরা যখন একটু পরে কবির সাহিত্য কর্ম পড়বো তখন দেখবা এই হাতেম নামটা আমরা বেশ কয়েক জায়গায় পাবো। তাহলে কবির পিতার নাম কি? কবির পিতার নাম হচ্ছে সৈয়দ হাতেম আলী। সৈয়দ হাতেম আলী কি ছিলেন? সৈয়দ হাতেম আলী পেশায় ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। কি ছিলেন ভাইয়া? পুলিশ ইন্সপেক্টর ছিলেন। অর্থাৎ কবি ফররুক আহমেদের পিতা পেশায় একজন পুলিশ ছিলেন। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ক্লাস বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, নীলুফা ইসলাম বলতেছো ঝিনাইদহ থেকে, মোহাম্মদ সোহাগ বলতেছো নোয়াখালী থেকে, আনিকা রয় বলতেছো রংপুর থেকে। ভাইয়া রংপুর আমার খুব পছন্দের একটা জায়গা, আমি রংপুরে গিয়েছি, থেকেছি। রংপুরে তোমাদের সিঙ্গারা পাওয়া যায় না? দোকানটার নাম আমি ভুলে গেছি, ওই সিঙ্গারাটা কিন্তু আমার খুব পছন্দ। তোমার নামটা মনে থাকলে আমাকে জানিও। আচ্ছা, ব্রহ্মপুত্র নদ, ময়মনসিংহ, তানবিরুল ইসলাম। তোমরা ময়মনসিংহ, ময়মনসিংহ আমার খুব একটা পছন্দের জায়গা, আমার ময়মনসিংহে কখনো যাওয়া হয়নি, আমাকে দাওয়াত করো, তোমার ভাইয়া ময়মনসিংহ একদিন ঘুরতে যাবে। আমার বিভাগে, আমার ডিপার্টমেন্টে আমার ময়মনসিংহের অনেক বন্ধু বান্ধব রয়েছে, আমি তাদের কাছে শুনেছি তোমাদের ময়মনসিংহের সৌন্দর্যের কথা। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা সামনের দিকে আগাই। দেখো পেশা, পেশায় তিনি কি ছিলেন? কবি ফররুক আহমেদ পেশায় কি ছিলেন? পেশায় দেখো শুরুতেই বলা রয়েছে কর্মজীবনে বহু বিচিত্র পেশায় নিয়োজিত ছিলেন। অর্থাৎ তিনি যখন তার কর্মজীবনে প্রবেশ করেন তিনি শুধুমাত্র একটা কাজে স্থির ছিলেন না, তার চাকরি বা তার যে জব ছিল তিনি সেটা বারবার পরিবর্তন করেছেন বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। তাহলে এখানে আমরা একটু সংক্ষেপে জেনে নিই যে বহু বিচিত্র বলতে আসলে কবি কি কি পেশায় নিয়োজিত ছিলেন। প্রথমত কবি আইজি প্রিজন অফিসে কর্মরত ছিলেন। এখন আইজি প্রিজনটা কি ভাইয়া? প্রিজন মানে কি ভাইয়া? প্রিজন মানে হচ্ছে বন্দি, অর্থাৎ তিনি ওই যে কারা মহাপরিদর্শক অফিস আছে না, অর্থাৎ যেখানে জেলার থাকে, যে জেলে কয়েদিরা থাকে, ওই অফিসে তিনি কি করেছেন? চাকরি করেছেন। এছাড়াও তিনি কলকাতার কি করেছেন? জলপাইগুড়ি আছে না পশ্চিমবঙ্গে, সেই জলপাইগুড়িতে একটি ফার্মেও তিনি চাকরি করেছেন। এছাড়াও তিনি মাসিক মোহাম্মদী যে পত্রিকা আছে, তোমরা অবশ্যই নামটা শুনেছো, কোথায়? আমরা যখন তাহারে পরে মনে পড়েছি, মাসিক মোহাম্মদী যে পত্রিকা আছে সেখানেও তিনি কি করেছেন? ভারপ্রাপ্ত সম্পাদকের ভূমিকা পালন করেছেন, সেই পদে চাকরি করেছেন। এখন সম্পাদক জিনিসটা কি সেটা আমরা গত ক্লাসে শিখেছি ভাইয়া। তাহলে তিনি যে জীবনে বহু বিচিত্র পেশায় নিয়োজিত ছিলেন সেটা আমরা একটু দেখলাম, কিন্তু মূলত তিনি কোন পেশার জন্য পরিচিত ছিলেন এটা আমাদের একটু জানা দরকার। মনে রাখবে দীর্ঘদিন ঢাকা বেতারে, খুব খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভাইয়া, এটা মার্ক করো, পরীক্ষা এটা আসে এবং বিগত বছরের যখন প্রশ্ন আমরা সলভ করব, অ্যানালাইসিস করব, তখন দেখবে যে এই ঢাকা বেতার প্রশ্নটা তোমরা অনেকবার পাবে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে দেখো দীর্ঘদিন ঢাকা বেতারে স্টাফ রাইটার হিসেবে চাকরি করেন। স্টাফ রাইটার হিসেবে তিনি ঢাকা বেতারে চাকরি করেন। মনে রাখতে হবে 47 সালে যখন দেশভাগ হয়ে গেল তিনি কিন্তু তারপরে 48 সালের দিকে
কিন্তু কলকাতা থেকে ঢাকায় চলে আসেন এবং ঢাকায় আসার পরে তিনি যে প্রথম কর্মজীবন শুরু করেন সেটা হচ্ছে ঢাকা বেতারের স্টাফ রাইটার। মনে রাখতে হবে যে তিনি যখন স্টাফ রাইটার হিসেবে ঢাকা বেতারে চাকুরি শুরু করেন, তিনি কিন্তু শুরুতে সেখানে নিয়োগপ্রাপ্ত কিংবা পার্মানেন্ট পাকাপোক্তভাবে কিন্তু চাকরি পাননি। তিনি সেখানে অস্থায়ীভাবে চাকরি করতেন। পরবর্তীতে তিনি এই যে ঢাকা বেতারে নিয়োগ পান, সেখানে তিনি চাকরি শুরু করেন। আচ্ছা, এরপরে দেখো তার সাহিত্য জীবন। সাহিত্য জীবনটা কি? সাহিত্য জীবনে দেখো 40-এর দশকের অন্যতম শক্তিমান কবি, অর্থাৎ 40-এর দশক 1940 সালের যে কোঠা, ওই সময়টাতে তিনি কি ছিলেন? অন্যতম শক্তিমান কবি। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সে সময়ে তিনি কি ছিলেন? অন্যতম শক্তিমান কবি। প্রথম কাব্যগ্রন্থ কি? সাত সাগরের মাঝি। এইটা ভাইয়া আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে এর আগেও প্রশ্ন এসেছে, বিসিএসেও প্রশ্ন এসেছে, এবং কি এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে যেহেতু তোমাদের পদ্মা বিষয়টা ইনক্লুডেড আছে, যেহেতু এটা আমাদের আগে শর্ট সিলেবাসে ছিল না, নতুন করে এটা আবার অ্যাড করা হয়েছে, সুতরাং নতুন অংশগুলো যদি গুরুত্বপূর্ণ হয় তার মধ্যে থেকে পদ্মা কবিতাতে কিন্তু নিঃসন্দেহে আগে প্রাধান্য পাবে, গুরুত্ব পাবে। তাহলে এই যে সাত সাগরের মাঝি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কত সালে প্রকাশিত হয়? 1944 সালে প্রকাশিত হয়। উক্ত কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা হচ্ছে পাঞ্জেরি কবিতা। এই কবিতাটার নাম আমরা অনেকেই শুনেছি, আমরা হয়তো ছোটবেলায় এই পাঞ্জেরি কবিতাটা পড়েওছি। এছাড়াও তিনি বহু কাব্যগ্রন্থ, কাব্যনাট্য এবং কাহিনী কাব্য রচনা করেন। এখন কাব্য নাট্য কি আর কাহিনী কাব্য কি, এটা আমরা যখন তাহারই পরে মনে পড়েছিলাম তখন আমরা শিখেছিলাম যে যখন একটা নাটক কাব্যের ভণিতায় উপস্থাপন করা হয়, অর্থাৎ একই সাথে কবিতা অর্থাৎ কাব্যের যে গুণ এবং নাটকের যে গুণ, এই দুইটার সমন্বয়ে যখন কোনো কিছু রচনা করা হয় তখন সেটার নাম হয়ে যায় কি? কাব্যনাট্য। আর কাহিনী কাব্যটা কি ভাইয়া? কাহিনী কাব্যটা হচ্ছে তুমি যখন একটা কবিতা অর্থাৎ একটা কাব্য পাঠ করবে তখন তোমার মনে হবে যে এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, বরং একটা কবিতা আরেকটা কবিতার সাথে আলাদা কিছু নয়, বরং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা ধারাবাহিক মিল তুমি খুঁজে পাবে। মনে হবে তোমার সামনে কেউ কোনো একটা কাহিনীকেই কবিতার মতো করে উপস্থাপন করছে। তাহলে ভাইয়া কাব্য নাট্য আর কাহিনী কাব্যর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে? তোমরা একটু কমেন্টে জানাও তো। হ্যাঁ, আনিকা রয় বলতেছো সিঙ্গারা হাউস ভাইয়া রংপুরের বিখ্যাত, আসেন আমাদের বাসায়। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। দাওয়াত দিলে আমি রংপুরে গেলে অবশ্যই অবশ্যই সিঙ্গারা হাউসে যাব। আচ্ছা, বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আচ্ছা, হনুফা আক্তার হিমু ভাইয়া অনেক সুন্দর ক্লাস। আপন আহমেদ বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো এরপরে কি আছে, আমাদের পরবর্তী স্লাইডে আছে হচ্ছে সাহিত্য ধারা বা বিষয়বস্তু। এখন এই বিষয়বস্তুটা কিসের বিষয়বস্তু? এই বিষয়বস্তুটা হচ্ছে কবি ফরুক আহমেদ তার লেখার মধ্যে কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিতেন। যেমন আমরা যখন কি পড়েছি, প্রতিদান কবিতা পড়েছি, তখন আমরা দেখেছি জসিমউদ্দিনের যে কবিতার যে ধারা সেটা কোথা থেকে নেওয়া হইতো। তিনি কিন্তু তার কবিতার যে উপকরণগুলো ছিল সেগুলো সবগুলো কোথা থেকে নিতেন? পল্লীগ্রাম থেকে নিতেন। এই কারণে তাকে আমরা বলেছি কি? পল্লী কবি। অর্থাৎ তার লেখার মধ্যে, তার কবিতার মধ্যে পল্লী গায়ের একটা ছাপ ছিল। এই জন্য আমরা বলতে পারি জসিমউদ্দিনের লেখার বিষয়বস্তু হচ্ছে পল্লীগ্রাম। তাহলে ফরুক আহমেদের ক্ষেত্রে তার লেখার বিষয়টা কি? ফরুক আহমেদের ক্ষেত্রে তার লেখার বিষয় হচ্ছে ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবন বিশ্বাসী। তার কবিতায় ইসলামী আদর্শ ও জীবন বোধের প্রকাশ ঘটেছে। এখন দেখো ভাইয়া, কথাটা খুব 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 গুরুত্বপূর্ণ, কারণ এই একটা কথার উপর ভিত্তি করে আমরা একটু পরে দেখব যে ফরুক আহমদের জীবনের মোড়টা কতটুকু পরিবর্তন হয়েছে শুধুমাত্র তার এই ইসলামী আদর্শ ও জীবনবোধের প্রকাশ তার লেখার মধ্যে থাকার জন্য। তাহলে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য যে তার সাহিত্য ধারা অর্থাৎ তার সাহিত্যের বিষয়বস্তু ছিল হচ্ছে ইসলামী আদর্শ, ঐতিহ্য ও জীবনবোধের প্রকাশ। তাকে কি নামে ডাকা হয়, তার উপাধিটা কি, এটা ভাইয়া গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমনকি যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইখান থেকে একটা প্রশ্ন হয় যে মুসলিম রেনেসার কবিকে বা মুসলিম পুনর্জাগরণের কবি কাকে বলা হয়। এইখানে তোমাদেরকে উত্তর করতে হবে হচ্ছে কবি ফরুক আহমেদ। এটা খুব 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 গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে 3 স্টার হিসেবে নিতে পারো। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই
আসে। এরপরে দেখো পরের স্লাইডে আমরা দেখব উল্লেখযোগ্য গ্রন্থ, অর্থাৎ এইটার নাম কি আমরা পড়তেছি এখন কবির সাহিত্যকর্ম। কি পড়ছি ভাইয়া? কবির সাহিত্যকর্ম। দেখো আমরা স্লাইডে সুন্দর করে ফরুক আহমেদের যে সাহিত্যগুলো রয়েছে সেটার কিন্তু একটা ছবি, অর্থাৎ সেটা প্রচ্ছদ, যেটাকে বলা হয় কাভার পেজ, সেটা কিন্তু তোমাদের জন্য উপস্থাপন করেছি যাতে তোমরা খুব সহজেই দেখতে পারো। এখন তোমরা বলো যে ক্লাসটা তোমরা ঠিকমতো বুঝতে পারছো কিনা এবং তোমাদের ভালো লাগছে কিনা ক্লাসটা আমাদেরকে কমেন্টে জানাও। নিশাদ বলতেছো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? পরিমল সরকার, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আফরোজা মিয়াজি, জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। মরিয়ম আক্তার বলতেছে ভাইয়া অস্থির ক্লাস, থ্যাংক ইউ। আপন আহমেদ বলতেছে ভাইয়া আপনার উপদেশগুলো আমার মনে অনুপ্রেরণা জাগ্রত করে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সাথেই থাকো, নিয়মিত ক্লাস করো, ইনশাআল্লাহ তুমি তোমার স্বপ্নে যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে অবশ্যই একদিন ভর্তি হবে। কিয়ারা আহমেদ বলতেছে ভালো লাগছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা একটু সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। দেখো এখানে কি বলা হয়েছে ভাইয়া? কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে হচ্ছে কাব্যগ্রন্থের কথা। তাহলে এখানে আমরা তিনটা কাব্যগ্রন্থের নাম দেখতে পাচ্ছি। দেখো, সাত সাগরের মাঝি, সিরাজম মনিরা, আর কি হে বর্ণ স্বপ্নেরা। সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় ভাইয়া? সাত সাগরের মাঝি প্রকাশিত হয় হচ্ছে 1944-এ। এই ইনফরমেশনটা আমাদের লাগবে। একটু পরেও আমরা যখন দেখবো পড়বো পরবর্তী স্লাইডগুলোতেও কিন্তু আমরা এই ইনফরমেশনটা পাবো। তাহলে দেখো সাত সাগরের মাঝি এইটাই তার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, সাত সাগরের মাঝি। এছাড়া কি আছে? এছাড়া আছে সিরাজম মুনিরা, হে বন্য স্বপ্নেরা। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কি ভাইয়া? আরেকটা গুরুত্বপূর্ণ তার কাব্যগ্রন্থ হচ্ছে কাফেলা। এই কাফেলাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই পদ্মা কবিতাটা আমরা যেখান থেকে নিয়েছি সেই গ্রন্থটার নাম কি? কাফেলা। এছাড়াও আর অনেক গুরুত্বপূর্ণ আছে, দিলরুবা আছে, নতুন লেখা আছে, ধোলাই কাব্য আছে, মুহূর্তের কবিতা আছে, আমরা দেখবো সামনের দিকে। তার আগে একটু দেখি যে তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা। আফরিন মেধা বলতেছে ভাইয়া আপনার ক্লাসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া বুঝতে পারছি। আরিয়ান আশিক বলতেছে ভাইয়া ক্লাস পদ্মা কবিতাটা ভালো করে বুঝতে পারি নাই, বাট আপনার ক্লাস করে এখন সব ক্লিয়ার বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা যখন কবিতার ব্যাখ্যায় যাব তখন তোমাকে আমরা কবিতা লাইন টু লাইন এত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দিব। আমার বিশ্বাস যে আমার ক্লাসটা আজকে করার পর থেকে তোমার আর পদ্মা কবিতা বুঝতে কখনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে একটু সামনের দিকে আগাই। আমরা এখানে কয়েকটা কি দেখলাম? তা কাব্যগ্রন্থ দেখলাম এবং আমি তোমাদেরকে কয়েকটা কাব্যগ্রন্থের নাম বলেছি। এটার সাথে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নাম অ্যাড করছি, সেটার নাম কি? কাফেলা। সেটার নাম কি? কাফেলা। প্রকাশিত হয় হচ্ছে 1980। আমরা দেখব ভবিষ্যতে এগুলো আমরা দেখব। একটু সামনে স্লাইডে আগাই। দেখো এরপরে কি আছে? তার কাব্যনাট্য আছে। কি আছে ভাইয়া? কাব্যনাট্য। এখন এই কাব্যনাট্যটা কি? আমি তোমাদের ক্লাসের শুরুতেই বুঝিয়ে দিয়েছি যে কাব্যনাট্য এবং এই যে কাহিনী কাব্য, এইটার মধ্যে আসলে পার্থক্যটা কি। কাব্যনাট্য হচ্ছে যেখানে কাব্যের ভণিতায়, অর্থাৎ কাব্যিক স্টাইলে, অর্থাৎ কবিতা বলার ঢঙে একটা নাটক যখন পরিবেশিত হয়, অর্থাৎ একটা মঞ্চে একটা নাটক হচ্ছে কিন্তু সেটা সংলাপগুলো আর এই যে আমরা চলিত ভাষায় কথা বলি না এরকম কথা না, তখন কি হচ্ছে একটা অন্তমিল থাকতেছে, একটা ছন্দের মিল থাকতেছে, একটা তাল থাকতেছে, একটা সুর থাকতেছে, এরকম একটা কি নাটকীয় স্টাইলে কি হয় যে কাব্যটা পরিবেশিত হয়, সেটা হচ্ছে কাব্যনাট্য। তার একটি গুরুত্বপূর্ণ কাব্যনাট্যের নাম হচ্ছে নওফেল ও হাতেম। এই যে ভাইয়া একটু আগে তোমাকে বলেছিলাম না এই হাতেম নামটা মনে রাখতে, এই হাতেম নামটা আমরা কিন্তু বারবার পাচ্ছি। দেখো এরপরেও আমরা একটা তার যখন কাহিনী কাব্য পড়বো সেখানেও দেখো কি কাহিনী কাব্যের নাম হাতেম তাই। সুতরাং তার পিতার নাম ছিল কি? হাতেম। সেইখান থেকে আমরা কি মনে রাখতে পারি যে তার কাব্যনাট্য এবং কাহিনী কাব্য দুটাতে হাতেম আছে। কিন্তু কিভাবে মনে রাখবো যে কোনটা তার কাব্যনাট্য আর কোনটা তার কাহিনী কাব্য, এই টেকনিকটাও আমি তোমাদেরকে একটু পরে শিখিয়ে দিচ্ছি। তাহলে দেখো তার কাব্যনাট্যতে আমরা পাইলাম কি? নওফেল ও হাতেম। এখন এই নওফেল শব্দটা পড়ার পর তোমরা যারা আর্জেন্টিনা ম্যাচ দেখেছো তোমাদের হয়তো ওই কথাটা মনে পড়ে যেতে পারে, যখন মিশরের সাথে তার খেলা হলো তখন মিশরের যে প্লেয়ারটা সাক্ষাৎকার দিচ্ছিল তখন কি বলতেছিল? রেফারি নোফের নোফের, কিন্তু ওটা নোফেল না, বাট কাছাকাছি শোনায়, এই জন্য তোমাদের মনে রাখার সুবিধার্থে এটা আমি বলে দিলাম। তারপরে দেখো এরপরে আমরা একটা কি পাচ্ছি? তার সনেট সংকলন। তার সনেট সংকলনের নাম কি ভাইয়া?
মুহূর্তের কবিতা। এখন সনেট কি ভাইয়া? সনেট কি সেটা আমরা আরো বিস্তারিত জানবো একটু পরে, কারণ আমরা আজকে যে কবিতাটা পাঠ করছি সেটা একটা কি, সেটাও একটা সনেট, চতুর্দশ পদী কবিতা। এখন চতুর্দশ পদী মানে কি ভাইয়া? চতুর্দশ মানে হচ্ছে 14, পদ মানে কি? পদ মানে হচ্ছে চরণ, তাহলে 14 চরণের অর্থাৎ 14 লাইনের যে কবিতাটা তাকে আমরা বলতেছি কি? তাকে আমরা বলতেছি হচ্ছে সনেট বা চতুর্দশপদী কবিতা। এখন এখানে 14টা লাইন থাকবে, কিন্তু এর সাথে কি থাকে? 14 মাত্রা থাকে, কিন্তু কখনো কখনো 14 মাত্রা না থেকে 18 মাত্রাও থাকে, যেটা আমরা এই কবিতার মধ্যে অনেক দেখতে পাবো। সেটা আমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নয়। আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে কি, সনেটের সংকলনের নাম মুহূর্তের কবিতা। এখন দেখো কাহিনী কাব্য, কাহিনী কাব্যতে তার নামটা হচ্ছে হাতেম তাই। এখন এই দুইটা আমরা মনে রাখবো কি করে? আমরা মনে রাখবো হচ্ছে তার পিতার নাম ছিল হাতেম, এই কারণে এই কাব্য নাটকটার নাম হচ্ছে নওফেল ও হাতেম। কিন্তু কাহিনী কাব্য হাতেম তাই, এখানে একটা তাই শব্দটা কি আছে ভাইয়া? অতিরিক্ত আছে, যেটা আমরা মনে রাখতে অনেক সময় দুইটার মধ্যে কনফিউশন ক্রিয়েট করতে পারি। এখন দেখো ভাইয়া, এই যে দেখো কাহিনী, কাহিনীতে কি আছে ভাই? একটা নয়ের উপরে রস্ব ইকার আছে না, মানে একটা ই আছে না, একটা ই আছে না, রস্ব ই। তাহলে দেখো, আর তাইতে কি আছে? এইখানেও একটা ই আছে। এখন দেখো ভাইয়া, এখানে রস্বই কেন লিখলাম? কারণ আমরা জানি উচ্চারণ যখন আমরা খাতায় লিখি, আমরা যখন ইন্টারমিডিয়েটে এইচএসসি তে বাংলা দ্বিতীয় পত্র পড়েছি, তখন দেখেছি যে রস্বই এবং দীর্ঘইকার যখন থাকে তখন আমাদেরকে উচ্চারণ লেখার সময় কি নিতে হয়? একটা সাউন্ড নিতে হয়, সেই সাউন্ডটা কি? রস্বই। তাহলে দেখো কাহিনীতেও রস্বই আছে, তাইর শেষেও ই আছে। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি যে কাহিনী থেকে তাই, তাহলে হাতেম তাই, শেষে যদি হাতেম তাই থাকে তাহলে সেটা কি? ফররুক আহমেদের কাহিনী কাব্য। আর কাব্য নাট্য হচ্ছে নওফেল ও নাটক, নওফেল ও হাতেম। এখন এটাকে নাটক কেন বলতেছি? ওই যে রেফারি নওফেল আর্জেন্টিনা এবং মিশরের যে ম্যাচ, সেই ম্যাচটাকে এটা নাটকীয় ম্যাচ না? সেই ম্যাচে আমরা কি দেখলাম? প্রথমে মিশর গোল দিল, আর্জেন্টিনা পিছিয়ে পড়লো, তারপরে হঠাৎ করে শেষ মুহূর্তে 10-12 মিনিটের খেলায় আর্জেন্টিনা দারুণভাবে ম্যাচে ফিরে আসলো। তাহলে এটা কি? এটা নাটক না? এটা নাটকীয় মুহূর্ত না? তাহলে দেখো এই যে নাটকীয় মুহূর্তের কারণে আমরা কি বলতেছি যে নওফেল ও হাতেম তার কি কাব্যনাট্য, আর কাহিনী কাব্যর নাম হচ্ছে হাতেম তাই। এরপরে দেখো পুরস্কার ও সম্মাননা। ভাইয়া পুরস্কার বানানটা গুরুত্বপূর্ণ, বলতো এখানে দন্ত স নাকি মূর্ধন্য স? মনে রাখবে যদি এই যে স এর আগে উচ্চারণটা অ থাকে, অ থাকে, তাহলে কিন্তু কি হয়? দন্ত স হয়। যেমন দেখো পুরস্কার, এই যে র, র এর সাথে একটা অ আছে না ভাইয়া? অ, তাহলে অ এর কারণে আমরা কি লিখতেছি এখানে? পুরস্কার বানানে কি লিখতেছি? দন্ত স লিখতেছি। আচ্ছা, তাহলে পুরস্কার ও সম্মাননা, দেখো তিনি কি কি পুরস্কার পেয়েছেন। তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, তিনি পেয়েছেন ইউনেস্কো পুরস্কার, তিনি পেয়েছেন মরণোত্তর 21 পদক এবং স্বাধীনতা পদক, দুটোই পেয়েছেন। তার মানে তিনি মরণোত্তর পুরস্কার পেয়েছেন যে দুইটা, একটা হচ্ছে কি 21 পদক আর একটা স্বাধীনতা পদক। এরপরে দেখো বিশেষ তথ্য, বাংলা সাহিত্যে সর্বাধিক সনেট বা চতুর্দশপদী কবিতার রচয়িতা কবি ফররুক আহমেদ। তাহলে ভাইয়া এইখানে দেখো তোমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যেতে পারে, সেটা কি? আমরা জানি যে বাংলা সাহিত্যে প্রথম সনেট রচনা করেন কে, বা বাংলা সাহিত্যে সনেটের প্রবক্তা কে? মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু পার্থক্যটা হচ্ছে যদি কে প্রথম সনেট রচনা করেন বা সনেটের প্রবক্তা কে, তাহলে আমরা উত্তর দিব মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু যদি প্রশ্ন আসে সর্বাধিক সনেট রচনাকারী কে, আমরা জানি যে সনেট শোনা মাত্রই আমাদের মাথায় মাইকেল মধুসূদনের নামটাই চলে আসে। কিন্তু এখানে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে সনেটের ক্ষেত্রে কিন্তু নামটা হবে কি? সবচেয়ে বেশি সনেট রচনা করেন ফররুক আহমেদ। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। এর পরবর্তীতে দেখো এই যে আমরা এটা অলরেডি শিখে ফেলেছি যে গুরুত্বপূর্ণ রচনা ও মনে রাখার কৌশল। তার কাব্যনাট্য কি? নওফেল ও হাতেম, তার বাবার নাম হাতেম এবং তার কাহিনী কাব্য কি? হাতেম তাই। তারপরে দেখো এই যে এরপরে কি পাইলাম আমরা? এই যে তাই রস্বইকার আছে, এই কারণে মনে রাখছি। তারপরে দেখো তার প্রথম কাব্যগ্রন্থ কি? সাত সাগরের মাঝি। এটা আবার কিভাবে মনে রাখতে পারি? এটা আমরা খুব সহজভাবেই মনে রাখতে পারি, যেহেতু এটা তার প্রথম কাব্যগ্রন্থ এবং সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এটা আমাদের মনে রাখাটা স্বাভাবিক। কিন্তু যদি কখনো আমরা এটা মনে রাখতে না পারি বা ভুলে যাই, তাহলে কিভাবে আমরা ঝটপট মনে রাখতে পারি? মনে রাখতে পারি, দেখো তার গ্রামের নাম কি? তার গ্রামের নাম হচ্ছে মাঝ আইল। এই যে দেখো মাঝ আইলে এই যে মাঝ আছে না, এইখানেও দেখো মাঝে কি কি? মাঝি, তাহলে মাঝ থেকে মাঝি।
অর্থাৎ আমরা তার গ্রামের নামটা যদি মনে রাখতে পারি, তাহলে হঠাৎ করে আমরা এই যে 7 সাগরের মাঝি নাকি 7 সাগরের অন্য কিছু, এটা নিয়ে যদি আমরা কনফিউশনে পড়ে যাই, তাহলে এই গ্রামের নামটা মনে রাখার মাধ্যমে আমরা এটা কি করতে পারি, মনে রাখতে পারি। তার কাব্যগ্রন্থ কি? সিরাজাম মুনিরা। দেখো, সিরাজাম মুনিরা নামটা বাংলাদেশে এত কমন যে এই নামটা আসলে আলাদাভাবে মনে রাখার জন্য কিন্তু কোনো প্রয়োজন বোধ হয় না। আমার এই ছোটবেলা থেকে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত আমি যতগুলো স্কুলে পড়েছি, অধিকাংশ স্কুলে আমাদের ক্লাসে সিরাজাম মুনিরা নামে কিন্তু কোনো একটা মেয়ে অবশ্যই পড়তো। সুতরাং তোমরা এই নামটার সাথে খুব ভালোভাবে পরিচিত যে সিরাজাম মুনিরা। ধরে নাও এই যে সিরাজাম মুনিরা তার কি, তোমার কোনো একটা বান্ধবীর নাম, তোমার একটা কোনো ক্লাসমেটের নাম, তোমার কোনো একটা ফ্রেন্ডের নাম। তাহলে দেখো, আমরা এবার পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে যাওয়ার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ক্লাসটা ভালো লাগছে কিনা, এবং তোমরা ক্লাসটা এখন পর্যন্ত যা যা পড়িয়েছি সেটা বুঝতে পেরেছো কিনা, কোথাও কোনো সমস্যা মনে হয়েছে কিনা। নুসরাত জাহান বলতেছে আজকে প্রথম আপনার ক্লাস করলাম, সত্যি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমরা খেলার কথা মনে করতে চাও না। ভাইয়া, খেলা একটা বিনোদনের অংশ, খেলা নিয়ে অতিরিক্ত মাতামাতি করার কিছু নাই। যদিও আমরা আসলে অনেক আবেগী, আমরা জানি খেলা কিভাবে ধারণ করতে হয়, খেলা কিভাবে উপভোগ করতে হয়, কিন্তু আসলে এই যে দুঃখ, এই দুঃখ আসলে আমাদের প্রকাশ করার কোনো জায়গা নাই বা সুযোগ নাই। সুতরাং তোমরা এটা নিয়ে মন খারাপ করো না। এরপরে দেখো, আচ্ছা, রামিসা বলতেছে ভাইয়ের ক্লাস করে ইন্সপায়ার হয়ে গেছি। হ্যাঁ, তো আমি চাই তোমরা সবসময় ইন্সপায়ার্ড থাকো, তোমরা সবসময় শক্তিশালী হয়ে থাকো, কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার একটা সিট, তোমার একটা আসন নিশ্চিত করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার আত্মবিশ্বাস, তোমার যে আহ, ভিতরে যে একটা আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল এনার্জি, এটা তোমাকে সবসময় ধরে রাখতে হবে। যে শেষ পর্যন্ত এই এনার্জিটা নিজের মধ্যে ধরে রাখতে পারবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু তার চান্স পাওয়া, তার একটা সিট নিশ্চিত করা কেউ ঠেকাইতে পারবে না। সুতরাং এর মাঝে আমাদের অনেক হতাশা আসবে, অনেক দুঃখ আসবে, বারবার হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে, কিন্তু আমার বিশ্বাস তোমরা কেউ হাল ছেড়ে দিবে না, কারণ যে হাল ছাড়বে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু শেষ পর্যন্ত সে সফল হবে। আর আমরা তো তোমাদের জন্য আছি, প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে আমরা মোটিভেট করব, আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে পড়লে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়াটা তোমার জন্য অনেকটাই সহজ হবে। এরপরে দেখো, তাকলিমা বেগম বলতেছে ভাইয়া আপনি অনেক ইজি করে বোঝান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো এবার আমি তো পরবর্তী স্লাইডে চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা এমসিকিউ আছে, তোমরা একটু এটা সলিউশনটা আমাদেরকে কমেন্টে জানাও। মুসলিম জাগরণের বা রেনেসার কবিকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের 10-11 সেশনের কোয়েশ্চেন, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা এসেছিল। কারণ তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যখন আমরা যখন তোমাদেরকে পড়াবো, তোমরা যখন পড়বে আমাদের কাছে, আমরা যখন কোয়েশ্চেন সলভ করবো তোমাদেরকে, তোমরা দেখবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা বিশেষত্ব, একটা বিশেষ জায়গা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করব, তখন দেখব যে কবি পরিচিতি অংশ থেকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক প্রশ্ন আসে। সুতরাং আমাদের জন্য এই ইনফরমেশনগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, মরণোত্তর 21 পদক কে পেয়েছেন? এটা আমরা একটু আগেই পড়লাম ভাইয়া, কে পেয়েছেন? ফররুক আহমেদ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে দেখো, এগুলার উত্তর কি হবে ভাইয়া? 7 সাগরের মাঝি নামক কাব্যগ্রন্থ কোন কবিতাটি সংকলিত হয়েছে? আমি কিন্তু একটু আগেই বলেছি যে 7 সাগরের মাঝি নামক যে কাব্যগ্রন্থ আছে, এই কাব্যগ্রন্থের একটা গুরুত্বপূর্ণ কবিতা আছে, যে কবিতাটার নাম কি ভাইয়া বলো তো? তাহারই পরে মনে, সোনার তরী, কবর নাকি পাঞ্জেরি? উত্তরটা তোমরা ঝটপট কমেন্টে জানাও। তারপরে দেখো, ফররুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? আমি কিন্তু একটু আগেই তোমাদেরকে পড়ানোর সময় বললাম, স্টার মার্ক দিয়ে দিলাম, যে ফররুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে 7 সাগরের মাঝি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থটি কে লিখেছেন? এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যেখানে কাব্য কেন বলা হলো? ভাইয়া সনেট কি? ভাইয়া সনেটটাও কিন্তু একটা কি, কবিতার বই। এরপরে দেখো, মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, সুফিয়া কামাল নাকি ফররুক আহমেদ? উত্তরটা হবে ফররুক আহমেদ।
তারপরে দেখো সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতাকে, এটা আমরা এতক্ষণ 3-4 বার পড়ে ফেলেছি। আমরা এবার পরের স্লাইডে যাই। দেখো সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছে। দেখো তোমাদের আশফাক ভাইয়া ক্লাসের শুরুতেই যখন তোমাদেরকে ছবিতে দেখাইলো যে এইটা সাত সাগরের মাঝি বইয়ের প্রচ্ছদ, তখন কিন্তু আমি উপরের কোণায় তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে সাত সাগরের মাঝি কবিতাটি কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় বলো তো, 41, 42, 43 নাকি 44? এরপরে দেখো সিরাজম মুনিরা কাব্যের রচয়িতাকে। দেখো তো ভাইয়া আমরা যা পড়তেছি সেটা বারবার পরীক্ষায় আসতেছে কিনা, সুতরাং আমরা এমন কিছু পড়ছি না যেটা আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ কিংবা যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার কোনো উপকারে লাগবে না। হ্যাঁ তোমাদের মনে হতে পারে ভাইয়া আপনি তো অনেক অতিরিক্ত ইনফরমেশন আমাদের দিলেন, তো এটা কোথায় কাজে লাগবে? ভাইয়া এইটা অবশ্যই তোমার কাজে লাগবে, হয় তোমার রিটেনে লেখার মান উন্নত করতে কাজে লাগবে, অথবা তোমার ইনফরমেশন মনে রাখার ক্ষেত্রে সহযোগিতা করবে, অথবা তুমি যখন যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলার পাশাপাশি যখন জিকে পড়ো তখন দেখবা যে কবি সম্পর্কে কিন্তু তোমাদেরকে অনেক পড়তে হয়, তখন কিন্তু এই অ্যাডভান্স ইনফরমেশন গুলো তোমাদের অনেক বেশি কাজে লাগবে। সুতরাং তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। আশা করি তোমরা ঝটপট এগুলোর উত্তর দিয়ে ফেলবে। এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাই। এই যে দেখো হাতেম তাই কোন শ্রেণী নাটক, এখানে দেওয়া আছে না কাহিনী কাব্য। এরপর দেখো পরবর্তী স্লাইডে পাখির বাসা গ্রন্থের জন্য ফরুক আহমেদ কি পুরস্কার পান। এই যে ভাইয়া এইটা কিন্তু তোমাকে আমি এখনো বলি নাই, এইটা কিন্তু তোমাকে বলি নাই, এটাতে স্টার মার্ক দাও। এইটা আমি তোমাদের এখন বলবো, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পাখির বাসা গ্রন্থের জন্য ফরুক আহমেদ, পাখির বাসা কাব্যগ্রন্থের জন্য ফরুক আহমেদ কি পুরস্কার পান? বাংলা একাডেমি কোনোটি নয়, সাহিত্যে খেলা। উত্তর হবে হচ্ছে ইউনেস্কো পুরস্কার পান। আমরা একটু আগে পড়েছি না, যখন তার আমরা পুরস্কার ও সম্মাননা পড়লাম তখন আমরা দেখলাম যে তিনি ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন। তাহলে এই ইউনেস্কো পুরস্কার তিনি কেন পেলেন? অবশ্যই সাহিত্য ক্ষেত্রে অবদান রাখার জন্য পেয়েছেন। তাহলে সাহিত্য ক্ষেত্রে যে অবদান রাখলেন, কোন বিষয়ে অবদান রাখলেন? এই যে এই কাব্যটা লেখার মাধ্যমে। তারপরে দেখো ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য। এখানে দেখো তো আমরা অন্য কোনো কবির কোনো কিছু পড়েছি কিনা, এটা আমরা এখনো পড়ি নাই, এটা সম্পর্কে আমরা জানি না, এটাও আমরা জানি না। আমরা পড়েছি কি, একটু আগেই পড়েছি ইসলামের ইতিহাস ও ঐতিহ্য, এই ধারায় কে বিশ্বাসী, কার লেখার বিষয়বস্তু, সেটা হচ্ছে ফররুক আহমদের লেখার বিষয়বস্তু। তাহলে উত্তর হিসেবে এখানে একটাই গ্রহণযোগ্য, সেটা হচ্ছে সাত সাগরের মাঝি ফররুক আহমেদ। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, এই এমসিকিউ গুলো বুঝতে পেরেছো। এরপরে দেখো এবার আমরা পড়বো হচ্ছে কবিতার খুঁটিনাটি, যেটাকে আমরা বলি কি সাহিত্য পরিচিতি, যেটাকে আমরা বলি কি সাহিত্য পরিচিতি। সাহিত্য পরিচিতি অর্থাৎ আমরা যে কবিতাটা পড়তেছি, আমরা যেই কবিতাটা পড়তেছি সেই কবিতা আসলে কেমন ধরনের কবিতা, এই কবিতার মধ্যে কি কি আছে, এটা প্রথম লাইন কি শেষ লাইন কি, এই যে কবিতাটাকে পড়ার আগে কবিতাটার যে একটা ধারণা নিজের মধ্যে রাখা, এইটাকে আমরা বলতেছি কি সাহিত্য পরিচিতি। এবং এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। অর্থাৎ শুধুমাত্র কবিতা পড়লেই যে আমরা সবকিছু কমন পেয়ে যাব, বিষয়টা কিন্তু তা নয়। আমাদেরকে এই কবিতাটাকে বিশ্লেষণ করে পড়তে হবে, তাহলে দেখবা অনেক জায়গায় হুট করে একটা কোশ্চেন চলে আসছে যে এখানে কয়টা লাইন আছে। এখন তুমি কবিতাটা পড়েছো, তুমি কবিতাটা সম্পর্কে জানো, কিন্তু তুমি কখনো লাইন গুনে দেখোনি যে কয়টা লাইন আছে, তাহলে কি তখন তুমি পারতে না। সুতরাং আজকের এই ক্লাসটা করার পর থেকে তোমরা এই বিষয়ে সচেতন হয়ে গেলে যে কবিতার খুঁটিনাটি তথ্যগুলো আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এক ধাপ এগিয়ে রাখবে। দেখো কবিতার প্রথম লাইন কি, কবিতার প্রথম লাইন হচ্ছে অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের, এটা টের না, এটা ঢের হবে, পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। তাহলে অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের কি সমুদ্রের স্বাদ। শেষ লাইন কি, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। তাহলে আমরা প্রথম লাইনটা জানলাম, আমরা শেষ লাইনটা জানলাম। এখানে দেখো কি ভাষারীতি, ভাষারীতি কি চলিত ভাষায় রচিত একটি কবিতা। সাধু ভাষা চলিত ভাষা তো আমরা জানি কি। তারপরে দেখো সাহিত্যের রূপ শ্রেণী। এখন সাহিত্যের রূপ শ্রেণী জিনিসটা গুরুত্বপূর্ণ। রূপ শ্রেণী কি মানে হচ্ছে আমরা যে সাহিত্যটা পড়তেছি, পদ্মা, এটা কি কোনো কবিতা, এটা কি কোনো গল্প, এটা কি কোনো নাটক, নাকি কোনো উপন্যাস, নাকি প্রবন্ধ? আমাদের বাংলার প্রথম পত্র বইয়ে কিন্তু এগুলো সবই আছে, গল্প আছে, প্রবন্ধ আছে, নাটক আছে, উপন্যাস আছে, কবিতা আছে। তাহলে এটা কি, এইটা হচ্ছে একটি কবিতা। সাহিত্যের রূপ শ্রেণী যদি আমরা এখানে দেখি তাহলে এটা কি, এটা একটা কবিতা। কিন্তু কোন ধরনের কবিতা, কবিতার তো অনেক ধরন থাকে, আমরা একটু আগে দেখলাম না একটা কাহিনী কাব্য, একটা কাব্য নাট্য। তাহলে এইটা কি, এইটা হচ্ছে
চতুর্দশপদী কবিতা। কি কবিতা ভাইয়া? চতুর্দশপদী কবিতা। আর চতুর্দশপদী কবিতাটা কি জিনিস সেটা আমরা কিন্তু একটু আগে ব্যাখ্যা করেছি। তাহলে এটাকে ইংরেজিতে বলা হয় সনেট। ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় হচ্ছে সনেট। এখানে কি থাকে? 14টা লাইন থাকে, যেটাকে 2 ভাগে ভাগ করা হয়, 8 আর 6, অষ্টক আর শতক। এরপরে দেখো নামকরণ। নামকরণটা কিভাবে হয়েছে ভাইয়া? এই কবিতার নামকরণটা হয়েছে বিষয়বস্তু অনুসারে। বিষয়বস্তুটা কি? এই যে আমরা যখন কবিতাটা সামনে পাঠ করব তখন দেখবো যে পদ্মা সম্পর্কে আমরা পড়তেছি, পদ্মার ইতিবাচক দিক, নেতিবাচক দিক, পদ্মার সম্ভাবনা, এই সব কিছুই পড়তেছি। তাহলে আমাদের বিষয়বস্তুটা যখন পদ্মা, তাহলে কবিতাটার নামটাও কি হবে? কবিতাটার নাম হয়েছে পদ্মা। সুতরাং নামকরণটা হয়েছে বিষয়বস্তুর আলোকে। তারপরে দেখো মূল বাণী বা উপজীব্য, অর্থাৎ এই যে আমরা কবিতাটা পড়ছি, এই কবিতাটার আসলে অন্তর্নিহিত অর্থটা কি, অর্থাৎ এই কবিতাটা আমাদেরকে কি মেসেজ দিতে চায়, আমাদেরকে কি অর্থ দিতে চায়, কি বার্তা দিতে চায়। বার্তাটা হচ্ছে এরকম: প্রমত্ত পদ্মার ভয়ঙ্কর ও কল্যাণময় রূপের সঙ্গে এদেশের জনজীবনের একাত্মতা। অর্থাৎ আমাদের নদীমাতৃক দেশ, আমাদের প্রত্যেকটা জেলার পাশ দিয়েই দেখো বয়ে গেছে বিভিন্ন ধরনের ছোট বড় নদী। তাহলে আমরা কিন্তু চাইলেই নদীর সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে ছেদ করতে পারি না। আমরা চাইলেই নদী থেকে অনেক দূরে গিয়ে বসবাস করতে পারি না। হয়তো এখন আমরা চাইলে নদী থেকে অনেক দূরে গিয়েও বিভিন্নভাবে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি, কিন্তু একটা সময় ছিল যখন মানুষের জীবন ছিল পুরোটাই নদী কেন্দ্রিক। অর্থাৎ তখন এত ডিপ টিউবওয়েল ছিল না, এত সাবমার্সিবল পাম্প ছিল না। তখন কিন্তু মানুষ পানির জন্য, চাষাবাদের জন্য পুরোটাই কার উপর নির্ভরশীল ছিল? এই যে নদীর উপরে নির্ভরশীল ছিল। সুতরাং এই নদীর কিছু ভয়ঙ্কর দিক থাকবে, যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, আরো নানাবিধ দুর্যোগ আমরা নদীতে দেখতে পাই। এবং এর পাশাপাশি কি থাকবে? কল্যাণময়ী রূপ থাকবে। কল্যাণময়ী রূপটা কি ভাইয়া? কল্যাণময়ী রূপ হচ্ছে যদি নদী না থাকতো তাহলে আমরা এত বড় যে একটা পানির উৎস, সেই পানির উৎস কি পেতাম? পেতাম না। যদি পানি না পেতাম তাহলে কি আমরা চাষাবাদ করতে পারতাম? আমাদের যে খাদ্য শৃঙ্খলটা নিয়ন্ত্রিত হয়, আমরা যে এত ভালো মন্দ ফসলের যে আবাদ জমি হয়, যে জমি থেকে যে আবাদ হয়, এটা যে আমরা খেয়ে বেঁচে থাকি, আমরা যে অনেক পুষ্টিকর খাবার পাই, এগুলো কি কিছু ফলনে সম্ভব হতো যদি পানি না থাকতো? সম্ভব কিন্তু হতো না অধিকাংশ ক্ষেত্রে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে নদীর কি কল্যাণময়ী রূপও কিন্তু আছে। আরো কি কল্যাণময় রূপ আছে? এই যে যোগাযোগ। এখন আমরা দেখছি যে আকাশ পথে উড়ে যাওয়া যায়, আমাদের অনেক রাস্তাঘাট হয়েছে, অনেক ব্রিজ কালভার্ট হয়েছে। সুতরাং আমাদের আর আমরা এখন স্থলযানের উপর নির্ভরশীল। কিন্তু একটা সময় ছিল যখন মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, বিশেষত দূরে যাওয়ার খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাহন ছিল হচ্ছে নৌকা, লঞ্চ, জাহাজ, স্টিমার, অর্থাৎ যেগুলো জল পথে চলে। তাহলে যদি নদীই না থাকতো তাহলে কি আমরা এই কল্যাণময় দিকটা দেখতে পেতাম? তখন তো আমরা যেখানে আছি সেখানেই থাকতাম, আমরা কি কোথাও যাইতে পারতাম? যাইতে পারতাম না। তাহলে প্রমত্ত পদ্মার ভয়ঙ্কর এবং কল্যাণময় রূপের সঙ্গে এদেশের জনজীবনে যে একাত্মতা, অর্থাৎ আমরা কিভাবে ওতপ্রোতভাবে এই নদীর সাথে আমরা জড়িয়ে আছি, সেইটাই আমরা দেখব এই কবিতার ভেতরে। অর্থাৎ এটা এই কবিতার কি মূল বাণী বা উপজীব্য বিষয়। এরপরে দেখো মোট লাইন। মোট লাইন কয়টি? মোট লাইন হচ্ছে 14টি। আমরা একটু পরে গুনেও দেখাবো তোমাদেরকে, কোনো টেনশন নাই। কবিতায় উল্লেখ আছে কি? বর্ষা ঋতু। এটা আমরা আরো বিস্তারিত দেখব। তার আগে তোমরা কমেন্টে জানাও যে তোমরা আমার ক্লাসটা বুঝতে পারছো কিনা, তোমাদের ক্লাসটা ভালো লাগছে কিনা। আলহাজ ইসলাম বলতেছে, ভাইয়া আপনার বোঝানোটা আমি সহজভাবে বুঝতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। আশা করি তুমি সবগুলো ক্লাস করলে তোমার কাছে বাংলাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আফরোজা মিয়াজি বলতেছে, ভাইয়া আপনার ক্লাস করে মনে হচ্ছে আমিও ঢাবিয়ান হতে পারবো। ইনশাআল্লাহ তুমি অবশ্যই ঢাবিয়ান হতে পারবে। তুমি তোমার মনোবল ধরে রাখো, তোমার পড়াশোনার গতি ঠিক রাখো। আমাদের বিশ্বাস যে তোমরা সবাই যারা ভালো পড়াশোনা করছো, তোমরা যারা আমাদের সাথে আছো, তোমাদের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করব যাতে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো। আচ্ছা, তামান্না বলতেছো জি ভাইয়া বুঝতে পারছি। রামিসা বলতেছো জি ভাইয়া বুঝতে পারছি। পলি সরকার বলতেছো জি ভাইয়া বুঝতে পারছি। আফরোজা বলতেছে জি ভাইয়া অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে আমরা এবার একটু সামনের দিকে আগাই। দেখো এখানে কি আছে। এইখানে হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। অক্ষরবৃত্ত ছন্দটা কি? আমরা ওই যে তোমাদেরকে বলেছিলাম, আমরা যখন ছন্দ বিশ্লেষণে ক্লাস করব তখন অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ সহ যত ছন্দ আছে, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর সহ যা যা আমাদের প্রয়োজন আমরা সব কিছুই শিখবো।
এবং এই ছন্দগুলো কিভাবে রচিত হয়, এটার পর্ব বিন্যাস কেমন হয়, কিভাবে সাজানো থাকে, এটার অন্তর্মিল থাকে কি থাকে না, এগুলো সবগুলো আমরা তোমাদেরকে পরবর্তী যখন আমরা এই ছন্দের উপরে ক্লাস নিব, সেটা আমাদের পেইড ব্যাচে হোক কিংবা ফ্রি লাইভ ক্লাসে হোক, আমরা কিন্তু তোমাদেরকে কি করব, খুব ভালোভাবে ধরে ধরে বুঝিয়ে দিব। তারপরে দেখো এখানে আমাদের যে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশনটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই যে মিল বিন্যাস, এটার মিল বিন্যাসটা কেমন, ক খ ক, খ গ খ, গ ঘ গ, ঘ ঙ ঘ ঙ ঙ, এইটা নিয়ে তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকবে। আমি জানি যে ভাইয়া এটা কি জিনিস, এটা কেমনে হয়, এটা কিভাবে আসলো। আমি জানি তোমাদের সকলের মনে এই প্রশ্নটা আসবে যে ভাইয়া এটা পর্ব যে মিল বিন্যাসটা করছে, এই মিল বিন্যাসটা আসলে কিভাবে হয়েছে। ভাইয়া এটা খুবই সুন্দর এবং চমৎকার একটা জিনিস, এবং এটা মনে রাখার খুব সিম্পল একটা টেকনিক আছে। আজকের ক্লাসে যদি আমরা এটা ঠিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে সময় না পাই, তাহলে আমি আশফাক ভাইয়া তোমাদেরকে কথা দিচ্ছি, আমি পেজে শুধুমাত্র এই মিল বিন্যাস কিভাবে বের করতে হয়, এই মিল বিন্যাসে কিভাবে আমরা বুঝবো, শুধুমাত্র পদ্মা কবিতা না, বিভীষণের প্রতি মেঘনাদ হোক, পদ্মা হোক, কিংবা যে কোনো ধরনের সনেট কবিতা হোক, যদি তোমাকে দিয়ে বলা হয় যে এটার মিল বিন্যাস বের করো, তুমি বের করতে পারবে। আমি এটার উপরে একটা ভিডিও রেকর্ড করে তোমাদের জন্য আপলোড করব। আশা করি ওই ক্লাসটা করলে তোমাদের মিল বিন্যাস নিয়ে আর কখনো কোনো সমস্যা হবে না। তারপরে কাফেলা কাব্য 7টি সনেটের সমন্বয়। এখানে এখানে একটু স্লাইডার টাইপিং মিস্টেক করছে, এখানে একটু ইনফরমেশনটা মিসিং হয়ে গেছে। এটা মূলত এই যে কাফেলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কত সালে নেওয়া হয়েছে সেটা এখানে উল্লেখ ছিল, 1980-তে এটা প্রকাশিত হয়। তারপরে দেখো, এটা আমি তোমাদেরকে আগেও বলেছি, তারপরে দেখো কাফেলা কাব্য 7টি সনেটের সমন্বয়ে রচিত। তাহলে কয়টা সনেট আছে ভাইয়া, এই যে কাফেলা কাব্য থেকে আমাদের পদ্মা কবিতাটা নেওয়া হয়েছে, এই পদ্মা কবিতাটা এই কাফেলা কাব্য গ্রন্থে যে 7টা সনেট আছে, যে 7টা সনেট আছে, এই 7টা সনেটের মধ্যে 5 নংটা হচ্ছে কি, 5 নংটা হচ্ছে পদ্মা। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছো? তারপরে দেখো এই যে এখানে দেওয়া আছে, দেখো সংকলনভুক্ত কবিতাটি 5 সংখ্যক সনেট, বোঝা গেছে? আচ্ছা, পরবর্তী স্লাইডে আগাই। এইবার এইবার আমরা কবিতা বিশ্লেষণ, এইবার আমরা কবিতা বিশ্লেষণ করব, যে এই কবিতার প্রত্যেকটা লাইন কিভাবে সহজভাবে বোঝা যায়, কিভাবে মনে রাখা যায়, এবং কিভাবে উপলব্ধি করে পড়লে এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন, তুমি তোমার বুদ্ধিমত্তা খাটিয়ে, তুমি তোমার জ্ঞানকে কাজে লাগিয়ে খুব সহজেই সেটার উত্তর করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কবিতার বিশ্লেষণ পড়ব। কবিতার বিশ্লেষণটা হচ্ছে, দেখো অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। তাহলে দেখো অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। এখন এখানে ঘূর্ণি মানে কি, এইখানে ঘূর্ণি মানে কি, তোমরা কি কেউ বলতে পারবে ঘূর্ণি মানে কি? তোমরা একটু কমেন্ট করো তো, ঘূর্ণি মানে কি? ভাইয়া এইটা কি এইচএসসি তে হেল্পফুল হবে? হ্যাঁ ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই তোমার এইচএসসি পরীক্ষার জন্য আজকের এই ক্লাসটা খুব বেশি তোমার উপকারী হবে, কারণ তোমাদের এইচএসসি পাঠ্যপুস্তকে কিন্তু পদ্মা কবিতাটা তোমাদেরকে পড়তে হয়। আঞ্জুমান শামীম বলতেছো খুব সহজভাবেই বুঝতে পারছি, থ্যাংক ইউ। আশা করতেছি পুরো ক্লাসটা করলে তোমার আর পদ্মা কবিতা নিয়ে কখনো কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে ঘূর্ণি মানে হচ্ছে, তোমরা ছোটবেলায় কেউ কখনো ঘূর্ণি উড়াইছো? ওই যে পেঁচানো 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 থাকে না, এরকম একটা টান দিলে উপরের দিকে উড়ে যায়, ওইটা হচ্ছে ঘূর্ণি। অর্থাৎ কোন বায়ু বা জলীয় মণ্ডলের কারণে যে যে একটা এরকম 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 যে বলয়টা সৃষ্টি হয়, একটা ঘুরপাক আবরণ যেটা তৈরি হয়, সেটাই হচ্ছে কি ঘূর্ণি। তাহলে দেখো পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। এখন ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ সমুদ্রের স্বাদ কিভাবে পেলো, এটা আমরা দেখছি। তারপরে দেখো জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর। এখন আমরা হয়তো বুঝতে পারছি না যে এখানে কি বলা হচ্ছে, বা এই দুই লাইনে আসলে কাদের কথা বলা হচ্ছে। আমরা যখন 3 নাম্বার লাইনটা পড়বো তখনই এটার ব্যাখ্যাটা খুব সহজভাবে বুঝতে পারবো। তার আগে দেখো পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। এখন সমুদ্রের স্বাদ কারা পায়? যারা সবসময় এই জলপথে থাকে, অর্থাৎ তারা হতে পারে বাণিজ্য করে, হতে পারে তারা দস্যুপনা করে। তাহলে যারা সবসময় সমুদ্রে থাকে, সমুদ্র কেন্দ্রিক যাদের জীবন, সমুদ্র কেন্দ্রিক যাদের জীবিকা, তারা কি করে? ঢের সমুদ্রের স্বাদ পায়। এই সমুদ্রের স্বাদটা কি ভাইয়া? এই সমুদ্রের স্বাদ মানে কিন্তু টেস্ট না, অর্থাৎ মিষ্টি স্বাদ ওইটা না, এটা হচ্ছে অভিজ্ঞতা। অর্থাৎ সমুদ্র জীবনের যে কেমন ফিলিংস, কেমন স্বাদ, কেমন অভিজ্ঞতা, এইটাই হচ্ছে ঢের
সমুদ্রের স্বাদ। তারপরে দেখো জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, অর্থাৎ তারা যখন সমুদ্র দিয়ে চলাচল করে, তারা যখন সমুদ্র ভিত্তিক জীবন ব্যবস্থা পরিচালনা করে, সমুদ্রের মাধ্যমে আয় করে কিংবা জীবিকা চালায়, তখন তারা কি করে, এই জীবনের পথে পথে অনেক অভিজ্ঞতা পায়। কখনো সেই অভিজ্ঞতাটা হয় ভালো সুখকর, কখনো হয় সেই অভিজ্ঞতাটা একদম ভয়ার্ত অর্থাৎ ভয়ঙ্কর। তাহলে কখন ভয়ঙ্কর হয় কখন ভালো হয় সেটা আমরা কবিতাটা বিশ্লেষণ করার সময় আরো ভালোভাবে পড়বো। দেখো পরের লাইনটা কি, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হামাদ। দেখো এই যে হারমাদ আছে না, এইবার আমরা পেয়েছি কিনা, এইবার আমরা পেয়ে গেছি যে ওইখানে কাদের কথা বলা হলো, ওইখানে কাদের কথা বলা হলো, ওইখানে বলা হলো হচ্ছে জলদস্যু। এই জলদস্যু মানে কি, জলদস্যু মানে হচ্ছে জলের দস্যু, জলের দস্যু। এখন এই জলের দস্যু কারা, দস্যু হচ্ছে যে যারা এই জলে থেকে বিভিন্ন জলযানে করে যারা যায় বাণিজ্য করে কিংবা ভ্রমণ করে, যাদের কাছে যে অর্থ সম্পদ থাকে, এই অর্থ সম্পদ যারা লুট করে, যারা দস্যুপনা করে, যারা হামলা চালায়, তারাই হচ্ছে কি জলদস্যু। সেই জলদস্যুর একটা শ্রেণী হচ্ছে এই হারমাদ। এই হারমাদরা কেমন ছিল, দুরন্ত ছিল, মানে ওই সময় তারা ছিল সুপার পাওয়ারফুল, মানে তাদেরকে কোনোভাবে ঠেকানো যাইতো না। এই হারমাদ কারা, এই হারমাদ হচ্ছে পর্তুগিজরা, পর্তুগিজ, পর্তুগিজ জলদস্যু। এই পর্তুগিজ জলদস্যুরাই কি হারমাদ নামে পরিচিত। তাহলে কেঁপেছে তোমাকে দেখে, এই তোমাকেটাকে ভাইয়া, এই তোমাকেটাকে, এই তোমাকেটা হচ্ছে পদ্মা নদী, প্রমত্ত পদ্মা। অর্থাৎ এই যে আমরা 3 লাইন পড়লাম না, এই 3 লাইনের দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, মূলত এখানে বলা হচ্ছে এই যে দুরন্ত হামার, এরা কারা, এরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জলদস্যু ওই সময়ের, যারা এই যে সমুদ্র পথে দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস সমুদ্রে থাকে, সমুদ্রের জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন, যত ধরনের বাধা বিপত্তি আছে, এরা কি করে, এরা সবগুলা উতরায় আসে, এরা সবগুলার সাথে স্ট্রংলি টিকে থাকে, এবং তারা কি করে জীবনের বহু অভিজ্ঞতা সঞ্চয় করে, যে সমুদ্র কখন উত্তাল থাকে, কখন শান্ত থাকে, কখন দস্যুপনা চালাইলে বেশি লাভ হবে, কখন দস্যুপনা চালাইলে ধরা পড়ার চান্স বেশি। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কাদের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা হচ্ছে এই যে দুরন্ত হারমারদের অভিজ্ঞতা। তাহলে তারা সমুদ্রকে জয় করেছে, তারা সমুদ্রতে লুট করেছে, সমুদ্রের নানা ধরনের বাধা বিপত্তিও তারা পেরিয়ে এসেছে, তারা কিন্তু সেখানে কি পায় নাই, একটুও ভয় পায় নাই, একটুও পরাজিত হয় নাই। সেই কিনা এই দুরন্ত হামাদরাও এই যে পদ্মা নদী প্রমত্ততা দেখে কি করেছে, ভয়ে কেঁপেছে। অর্থাৎ পদ্মা নদীর এই বিধ্বংসী রূপ রেখে স্বয়ং হামাদরা, যারা কিনা সবচেয়ে শক্তিশালী জলদস্যু, তারাও কি করেছে, ভয় পেয়েছে, কেঁপেছে। সুতরাং বুঝতে পেরেছো এখানে পদ্মা নদীর যে বিধ্বংসী রূপ, যে শক্তিমত্তা, যে প্রলয়ঙ্করী রূপ, সেটাকে বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমেন্টে জানাও যে প্রথম 3 লাইনের যে সুন্দর একটা ব্যাখ্যা, সেটা তোমরা ধরতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, আফরোজা মিয়াজি বলতেছে জি ভাইয়া উড়াইছি। হ্যাঁ, আমারও ছোটবেলায় ঘূর্ণি ছিল, আমিও উড়াইতাম। হ্যাঁ, তাকলিমা বেগম বলতেছে ভাইয়া প্রথম 2 লাইন কি আবার বুঝাবেন। হ্যাঁ ভাইয়া, আমি তোমাদেরকে বললাম ওই যে যারা সমুদ্রে থাকে, যারা জলে থাকে, তারা কি করে, সমুদ্রে একটা স্বাদ পায় না, এই স্বাদ পাওয়া মানে কি, সমুদ্র জীবনের যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অর্জন করে। তাহলে এই সমুদ্র জীবনের অভিজ্ঞতাটা অর্জন করে, এটা কাদেরকে বোঝানো হয়েছে, এটা বোঝানো হয়েছে সেই দুরন্ত হামারদের, যারা ওই সময় সমুদ্র থেকে দস্যুপনা করত। তাহলে তারা কি করেছে, তারা আবার সমুদ্রকে ওভারকাম করে আসতে পারলেও তারা কিন্তু এই পদ্মা নদীর কাছে নিজেরাই হার মেনে নিচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু একটা প্রতীকী ভাবে পদ্মা নদীর যে বিধ্বংসী রূপ, যে শক্তিমত্তা, সেটাকেই বোঝানো হয়েছে। জি ভাইয়া বুঝতে পারছি, জি ভাইয়া বুঝতে পারছি। তামিমা ইসলাম, জি ভাইয়া বুঝতে পারছি। কিয়ারা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা পরবর্তী অংশটা দেখি। দেখো, তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর। এই তোমার কার, এই তোমারটা হচ্ছে পদ্মার। অর্থাৎ পদ্মা নদীর তরঙ্গ ভঙ্গ মানে কি ভাইয়া,
তরঙ্গভঙ্গ মানে হচ্ছে পদ্মা নদীর যে ঢেউ, মানে পদ্মা নদীর যে উত্তাল ঢেউ। আমরা কি, তোমরা যারা সায়েন্সে পড়েছো বা তোমরা যারা তরঙ্গ শব্দটার সাথে পরিচিত আছো, তারা মানে কি, তরঙ্গ মানে হচ্ছে একটা ওয়েভ, ঢেউ, এই যে এইভাবে এইভাবে যে যায় না, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা, অর্থাৎ সেই ঢেউটা। অর্থাৎ পদ্মা নদীর যে উত্তাল ঢেউ, এই ঢেউ দেখে স্বয়ং এই হামাদ বাহিনী কি করছে, এই হারমাদ বাহিনীটা কি হয়েছে, তাদের বর্ণ হয়ে গেছে পাণ্ডুর। এই পাণ্ডুর মানে কি ভাইয়া, এই পাণ্ডুর মানে হচ্ছে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। কেন ফ্যাকাশে হয়েছে? কারণ ওরা ভাবছে যে আমরা যারা কিনা এত বড় একটা জলদস্যু বাহিনী, যারা কিনা আমরা সমুদ্রে নাবিকদের, সমুদ্রতে যারা বাণিজ্য করে ফেরে তাদেরকে পর্যন্ত পরাজিত করে সম্পদ সব লুণ্ঠন করে নিই, যে সমুদ্র আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারে না, সেখানে বাংলাদেশের একটা নদী পদ্মা নদী, সেই নদী কিনা এতটাই শক্তিশালী এবং ভয়ঙ্কর যে তার তরঙ্গ ঢেউ দেখে স্বয়ং এই হারমাত বাহিনীরাও ভয় পেয়ে যাচ্ছে, তাদের মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তারা ভাবছে এত দুনিয়ায় এত কিছু করে ফেললাম, আর এই পদ্মা নদীতে এসে কিনা আমরা কিছু করতে পারছি না। তখন তাদের মুখটা বিবর্ণ হয়ে গেছে, তারা অপমানিত বোধ করছে, তারা ভয় পাইছে, তাদের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। বোঝা গেছে ভাইয়া এই লাইনটার ব্যাখ্যাটা? দেখো তোমরা যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাব, বুঝতে পারলে কমেন্টে লিখো যে ওকে। তাকলিমা বেগম বলতেছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার বুঝতে পারছো না? হ্যাঁ। মোহনা বিশ্বাস বলে ভাইয়া আপনি অনেক সুন্দর করে বোঝান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাসফিয়া বিনতে রহমান বলতেছে জি ভাইয়া বুঝেছি। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এবার আমরা পরবর্তী লাইনটা দেখি। দেখো, সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল। এই এই জায়গাটা ইম্পর্টেন্ট ভাইয়া, যে কি চালায়, চালায় হচ্ছে লাঙল। এটা আমরা বিভিন্ন সময় এমসিকিউ এ আসতে দেখব। তাহলে দেখো আমরা এই দুই লাইনটা পড়ি। সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর। তার মানে দেখো, যারা পদ্মার দুই তীরের মানুষ, তারা যখন দুই তীরে বসবাস করে, এই হারমাত বাহিনীরা তারা কিন্তু পদ্মা নদীকে ভয় পেলেও, এই যে যারা কি করে, এই যে পদ্মা নদীর তীরে বাস করে, তারা কিন্তু এই পদ্মার উদ্দামতাকে ভয় পাচ্ছে না। কেন ভয় পাচ্ছে না? কারণ তারা দুই তীরে থাকে, তারা এটার সাথে অভ্যস্ত, তারা এটার সাথে অভিযোজিত হয়েছে, খাপ খাইয়ে নিয়েছে। তারা কি করে, তারা বরঞ্চ ভয় না পেয়ে পদ্মার তীরবর্তী যে জায়গাটা আছে সেখানে লাঙল চালায়। কেন লাঙল চালায় ভাইয়া? কৃষি কাজ করতে। তাহলে লাঙলটা কিসের প্রতীক? লাঙলটা এখানে কৃষি কাজের প্রতীক। বোঝা গেছে ভাইয়া? লাঙল চালায়, কঠিন পরিশ্রম করে। কেন পরিশ্রম করে? এই যে ফল শস্য দানা প্রচুর পরিমাণে পাওয়ার জন্য। অর্থাৎ তুমি যদি কষ্ট করো, তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো, তাহলে যতই শক্তিশালী হোক না কেন, যতই উদ্দাম হোক না কেন, সে কিন্তু তোমাকে পুরস্কৃত করবে, সে কিন্তু তোমাকে হতাশ করবে না। ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা, তোমরা যারা এখন এইচএসসি দিয়েছো, তোমরা অনেকেই ভাবছো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না জানি কত কঠিন, এখানের বোধহয় সবাইকে ফেল করিয়ে দেওয়া হয়, বা এখানে বোধহয় কেউ চান্স পায় না, অনেক কঠিন, আমি তো ভালো স্টুডেন্ট না, আমি কি চান্স পাবো? এরকম নানাবিধ চিন্তা তোমার মাথায় কিন্তু ঘুরপাক খাবে ভাইয়া। টেনশনের কোনো কারণ নাই। তুমি যদি ঠিকভাবে লেগে থাকো, ঠিক এই পদ্মা পাড়ের মানুষদের মতো, দুই তীরের মানুষদের মতো, তুমি যদি লাঙল চালানোর পরিবর্তে তোমার মেধাটাকে চালাও, তোমার যে পড়াশোনার যে দক্ষতা সেটাকে কাজে লাগাও, তুমি যদি পরিশ্রম করো, তাহলে কি হবে? এই যে ফল আর শস্যের মতো একদিন তোমার নামের আগেও পাবলিকিয়ান ট্যাগটা লেগে যাবে। বোঝা গেছে ভাইয়া? তাহলে দেখো, তুমি যদি শ্রম দাও, তুমি যদি দুই তীরের মানুষের মতো সংগ্রামী হও, তুমি যদি পরিশ্রমী হও, তাহলে কিন্তু তুমিও কি পাবে? প্রচুর শস্য দানা পাবে, অর্থাৎ তুমিও কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। বুঝতে পেরেছো কিনা জানাও, তাহলে আমরা পরবর্তী লাইনে যাব। রাজা বলতেছো অনেক সুন্দর, মোহনা বিশ্বাস বলতেছো ওকে, আপন আহমেদ বলতেছো অ্যামেজিং, সুমাইয়া বলতেছো জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি। দেখো, উর্বর তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল। দেখো এখানে উর্বর মানে কি ভাইয়া? উর্বর মানে হচ্ছে ঊষর। এই ঊষরটা কি জিনিস? এই ঊষরটা হচ্ছে, অর্থাৎ যেটা হচ্ছে উৎপাদনশীল। অর্থাৎ কি ভাইয়া? উর্বর মানে হচ্ছে যেটা হচ্ছে উৎপাদনশীল, অর্থাৎ কি রিপ্রোডাক্টিভ, অর্থাৎ ফার্টিলিটি যার মধ্যে বেশি। অর্থাৎ
এইটা উর্বর বলতে বোঝানো হচ্ছে এই যে চর চর তোমরা চেনো না ভাইয়া? তোমরা যারা নদী অঞ্চলে থাকো, তোমরা যারা নদী দেখেছো, তারা দেখবা যে নদীর মাঝখানে হঠাৎ করে একটা উঁচু ভূমি জেগে উঠেছে। সেটা কি? সেটাকে আমরা বলি কি চর। নদীর দুই পাশে তীরেও কিন্তু চর থাকে। তাহলে এই চরে যখন উর্বরতা থাকে অর্থাৎ উৎপাদনশীলতা থাকে, অর্থাৎ সেখানে যাই লাগানো হয় সেটাই খুব ভালোভাবে ফলে, সুতরাং তখন আমরা তাকে বলি উর্বর জমি বা উৎপাদনশীল জমি, বা কি ওই জমির ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা, উৎপাদন ক্ষমতা বেশি। বোঝা গেছে ভাইয়া? এই যে উর্বর কেন বলা হলো? উর্বর তোমার চরে ফলায় আছে পর্যাপ্ত ফসল। এখন উর্বর কেন হলো ভাইয়া? এটা একটা প্রশ্ন আসতে পারে না যে কেন উর্বর বলা হলো? কারণ পদ্মা নদী যখন, কোনো নদী যখন বয়ে যায়, তখন কিন্তু সে এই যে নুড়ি পাথর, তারপর হচ্ছে অনেক হচ্ছে কাঁকড়া, তারপরে হচ্ছে তোমার পলি মাটি, এই যে এগুলা কিন্তু বয়ে নিয়ে আসে। বয়ে নিয়ে এসে যখন সেই অঞ্চল দিয়ে বিধৌত হয়ে চলে যায়, তখন পানিটা চলে গেলেও এই যে কাদা পলি মাটি যেগুলো আছে এগুলো কিন্তু থেকে যায়। তখন কি হয়? ওই জায়গাটা খুব ভালো পরিমাণে উর্বর হয়ে যায়, অর্থাৎ কি হয়? খাদ্য পায়, পুষ্টি পায়, বেশ শক্তিশালী হয়ে যায়। আর যখন শক্তিশালী হয়ে যায়, তখন সে কি করে? বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে সহযোগিতা করে। তখনই সেটা হয়ে যায় কি? উর্বর জমি, উৎপাদনশীল জমি। বোঝা গেছে? তারপরে দেখো, আর একটা জমি যখন উর্বর হবে তখন সে পর্যাপ্ত ফসল পাবে, এটাই স্বাভাবিক। যেমন তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পড়াশোনা শুরু করো, তুমি যদি ঠিক মতো পড়ো, তাহলে তোমার এই যে যত তুমি পড়বে, নিজেকে যত বেশি শানিত করবে, তত কিন্তু তুমি নদীর মতো বয়ে যাচ্ছ। আর যত বয়ে যাচ্ছ, তত তোমার উর্বরতা, উৎপাদনশীলতা, তোমার রিপ্রোডাক্টিভিটি এটা কিন্তু বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, দেখবা যেখানেই ভর্তি পরীক্ষা দিচ্ছ সেখানেই তুমি চান্স পেয়ে যাচ্ছ, যেখানেই তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ সেখানে তুমি চান্স পেয়ে যাচ্ছ। তখন কি হবে? তুমি পর্যাপ্ত ফসল পাবে। যেমন আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেরিটাইম সহ আরো বেশ কিছু জায়গায় বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম। আমি কিন্তু সবগুলোতেই চান্স পেয়েছিলাম। এবং আমার মেরিট পজিশন কেমন ছিল, আমি কিভাবে সবগুলো পরীক্ষায় ভালো করেছি, এটা নিয়ে তোমাদের সাথে অন্য কোনো দিন আলোচনা করব, এবং এটা নিয়ে তোমাদেরকে আমার অ্যাডমিশনের যে জার্নি সেটা তোমাদেরকে শেয়ার করব। তখন তোমরা বুঝতে পারবে যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা আসলে কতটা সহজভাবে নেওয়া যায়। এখানে ভয় নয়, বরং তোমার আত্মবিশ্বাস এবং সঠিক গাইডলাইনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে। আর পড়াশোনা তো তোমাকে করতেই হবে। যখন তুমি মোটিভেটেড থাকবা, তখনই তুমি পরিশ্রম করার সেই মানসিকতাটা ফিরে পাবা। তারপরে দেখো, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, নির্ভীক ও জওয়ান। এখন দেখো এই লাইনটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এখানে জওয়ান মানে কি? এখানে জওয়ান মানে হচ্ছে এই যে যুবক, এই যে যুবক, অর্থাৎ নদীর তীরবর্তী যে যুবকরা আছে তারা কি? তারা নিঃসংশয়, অর্থাৎ তাদের কোনো সংশয় কাজ করে না, তাদের মধ্যে কোনো দ্বিধা কাজ করে না। তারা ভাবে না যে এই তো বন্যা চলে গেল, এই তো ঝড় আসবে, এই তো এবার হচ্ছে জলোচ্ছ্বাস হবে, আমরা কি এবছর ফসল লাগাবো নাকি লাগাবো না, আমরা কি নদীর দিকে মাছ ধরতে যাব নাকি যাব না। দেখবা অনেক কিন্তু মাঝি আছে, অনেক জেলে আছে, যারা জানেই যে আজকে অনেক ঝড় হওয়ার সম্ভাবনা আছে, তবুও তারা কি করে? নদীতে মাছ ধরতে যায়। কেন? একটু বেশি মাছ পাওয়ার আশায়। সুতরাং তারা কি হয়? তাদের মধ্যে তখন কোনো সংশয় কাজ করে না, তো তারা হয়ে যায় নির্ভীক, অর্থাৎ কি? যাদের মধ্যে কোনো ভয় কাজ করে না, যাদের কোনো ভয় নাই, এবং তারা কি? জওয়ান। এটা কেন করে? কারণ জীবন মৃত্যুর দ্বন্দ্বে তারা নিঃসংশয় থাকে। কারণ তারা জানে তাদেরকে বেঁচে থাকতে হলে রোজগার করতে হবে, তারা জানে তাদেরকে জীবন ধারণ করতে গেলে ফসল ফলাতে হবে। সুতরাং ঝড় বৃষ্টি, রৌদ্র খরা, এই যে নানা প্রতিকূলতা, অর্থাৎ বন্যা দিয়ে সব ভেসে যাবে কিনা, ঢেউ আমাকে আছড়ে ফেলবে কিনা, এত যদি তারা ভয় করে, তাহলে তারা চাষাবাদ করবে কিভাবে? তারা বছর শেষে ফসলটা পাবে কিভাবে? সুতরাং তাদের এত কিছু ভাবার সময় নাই, তাদের এত কিছু নিয়ে চিন্তা করার সময় নাই। সুতরাং এই কারণে তারা, এই যে তারা ভাবে, হয় এবছর আমি বাঁচবো এবং অনেক ফসল ফলাবো, অথবা আমার জীবনটা আজকে এখানেই শেষ, আমি মরে যাব। তাহলে হয় যদি বাঁচি তাহলে প্রচুর ফসল ফলায় বাঁচবো, না হলে মরে যাব। তাহলে এই জন্যই তারা জীবন মৃত্যু দ্বন্দ্বে কি? নিঃসংশয় এবং নির্ভীক, এবং তারাই হচ্ছে জওয়ান, অর্থাৎ যুবক। বোঝা গেছে? তারপরে দেখো, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। এই যে একটু আগে যেটা বললাম, তুমি যদি জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক থাকার কারণে এই যে ফসল ফলাও, তাহলে ফসল কি হয়? এই যে সবুজের সমারোহে জীবনের সম্বলটা পেয়ে যায়। এই সম্বল মানে কি? এই সম্বল মানে হচ্ছে
রুজি, রুটি রুজি, অর্থাৎ কি তার জীবিকা, তার জীবিকা। তাহলে কি হয়, তখন সে কি পায়, জীবনের সম্বল পায়। অর্থাৎ তখন যখনই সে নিঃসংশয় নির্ভীক হয়, জোয়ানের মতো ঝাঁপিয়ে পড়ে, সে ফসল ফলায়, তখনই কিন্তু কি হয়, এই যে প্রকৃতি, এই যে পদ্মার নদী, তখন কিন্তু তাকে হতাশ করে না, তখন তাকে কি করে, জীবনের সম্বলটা দিয়ে দেয়, তার জীবিকাটা তাকে দিয়ে দেয়। বোঝা গেছে ভাইয়া? সে যদি কাজ না করতো, সে যদি ভয় পেয়ে বসে থাকতো, সে যদি প্রস্তুতি না নিত, তাহলে কিন্তু সে কি করতো না, এই যে জীবনের যে সম্বল, সেই সম্বলটা কিন্তু পেতো না। বলো তো ভাইয়া, সুন্দর মতো করে বুঝতে পারতেছো কিনা বিষয়গুলা? হ্যাঁ, তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু সামনের দিকে আগাই। দেখো, তোমরা এটা বুঝতে পারলে ওকে লিখে দিও। তারপরে দেখো আমরা সামনের দিকে আগাবো। দেখো, বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান। এইবার দেখো ভাইয়া, এতক্ষণ আমরা এই যে দেখলাম যে যারা চাষ করতেছে তাকে পদ্মা নদী কি দিচ্ছে, এই যে ফসলগুলো ফলাতে সহযোগিতা করতেছে, তাহলে ওইটা ছিল পদ্মার কি রূপ, ইতিবাচক রূপ। ওইটা ছিল ইতিবাচক, ওইটা ছিল ইতিবাচক আগেরটা। কিন্তু এই যে এইটা কি ভাইয়া, এইটা ছিল হচ্ছে পদ্মার নেতিবাচক বা কি বিধ্বংসী রূপ, নেতিবাচক বা বিধ্বংসী রূপ। তার মানে দেখো, পদ্মা নদীর পজিটিভ এবং নেগেটিভ দুইটা দিকে কিন্তু এখানে প্রকাশ পাবে। দেখো, বর্ষায় এই যে দেখো কোন ঋতুর কথা বলা হয়েছে, বর্ষা ঋতু। তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অর্থাৎ বর্ষার স্রোতে পদ্মা নদী বাগানটাকে ভাসিয়ে নিয়ে গেছে। অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার, অর্থাৎ পদ্মা নদী যখন এই যে বন্যা চলে আসে বর্ষায়, তখন কি করে, তার ঘর বাড়ি বাগান যা আছে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। সাথে কি করে, নিয়ে যায় কিছু প্রাণও, অর্থাৎ যারা ছোট বাচ্চা বৃদ্ধ বয়স্ক যারা সাঁতার পারে না, তারা কিন্তু এই বন্যার পানিতে ডুবে মারা যায়, ভেসে চলে যায়। সাথে কি হয়, জীবনের অজস্র সম্ভারও নিয়ে চলে যায়। মানে ধরো কারো বাড়িতে হয়তো কিছু জমানো টাকা ছিল, হয়তো দু একটা ভালো ফার্নিচার ছিল বা কিছু সম্বল ছিল, সেই সম্বলটা কি করে, বন্যা কি বলে কয়ে আসে ভাইয়া, হঠাৎ করে চলে আসলো, তারপরে কি হলো, সবকিছু ভাসিয়ে নিয়ে গেল, তার জীবন নিয়ে গেল, তার জীবনের যে অজস্র সম্ভার বা সঞ্চয় ছিল সেগুলোকেও নিয়ে চলে গেল। তাহলে এটা পদ্মার কি, এটা পদ্মার কি রূপ, বিধ্বংসী রূপ, প্রমত্ত রূপ, তার নেতিবাচক রূপ, এটা পদ্মার উদ্দামতা। বোঝা গেছে ভাইয়া? এখানে কিন্তু পদ্মা নদী কিসের ভূমিকা পালন করতেছে, এখানে পদ্মা নদী তার সর্বগ্রাসী ভূমিকা পালন করতেছে। অর্থাৎ পদ্মা যাওয়ার সময় যে দিক দিয়ে যায় সবকিছু লন্ডভন্ড করে দিয়ে যায়, সবকিছু খেয়ে নিয়ে চলে যায়, সর্বগ্রাসী। তারপরে দেখো, পরের স্লাইডে দেখি, হে নদী। এখন এই হে নদীটা কে, হে নদীটা হচ্ছে পদ্মা নদী। হে নদী জেগেছে তবু পরিপূর্ণ, এটা বলো কি ভাইয়া, এটা কি, এটা কি আহ্বান নাকি আহ্বান, উচ্চারণটা কি হবে ভাইয়া বলো তো, কমেন্টে জানাও তো, এটা কি আহ্বান নাকি আহ্বান? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উচ্চারণ, তোমরা পড়ে এসেছো। দেখো, তাহলে হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, অর্থাৎ এই যে তোমার এত পজিটিভ দিক এত নেগেটিভ দিক যাই থাকুক না কেন, তারপরেও কি আছে, একটা পরিপূর্ণ আহ্বান থাকে। এই আহ্বানটা কি, এই আহ্বানটা হচ্ছে যে মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। অর্থাৎ কি, আমি জানি তুমি বারবার আসবে, তুমি আবার চলে যাবে, তুমি আমাদের অনেক ক্ষতি করবে, কিন্তু বিষয়টা এমন না যে পদ্মা নদী দিয়ে একবার বন্যা বয়ে চলে গেছে তারপর নদী শুকিয়ে গেছে, এমন কি হয়, হয় না। যদিও বা পদ্মা নদী ওই অঞ্চলের মানুষের, নদীর তীরবর্তী অঞ্চলের মানুষকে একটু ক্ষতি সাধন করে বা বেশ ভালোই ক্ষতি সাধন করে, কিন্তু তারপরেও ওই নদীর তীরবর্তী যে মানুষগুলো তারা কিন্তু কি করে না, পদ্মাকে ছেড়ে চলে যায় না, পদ্মার প্রতি রাগ অভিমান করে অনেক দূরে গিয়ে বসতি স্থাপন করে না। কারণ তারা জানে দিন শেষে এই পদ্মা যদি আমাদের কাছ থেকে কিছু নিয়ে যায়, তাহলে এই পদ্মায় আবার আমাদেরকে ফিরিয়ে দিবে। সুতরাং এই যে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, অর্থাৎ যখন বন্যা পানিটা নেমে যায় তখন তারা কিন্তু আবার নতুন করে কি করে, তাদের ঘরটা ঠিক করে, তাদের চালাটা ঠিক করে, হয়তো আবার দু একটা গরু বাছুর কেনে, তারপরে কি হয়, কিন্তু এই বন্যার ফলে পরবর্তীতে যে পলিটা জমালো,
যে পলিটা আসলো, এটার কারণে দেখা গেল যে গত বছর যে পরিমাণ ফসল হয়েছে এবছর বন্যার পরে আর তার চেয়ে 3-4 গুণ বেশি ফসল হয়েছে। তখন কি হয়েছে, তারা কিন্তু আবার এই যে স্বর্ণ দ্বারটা খুলে গেছে, তারা আবার কি হলো, তারা আবার লাভবান হলো। তারা কি করলো, তারা যাদের যা ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটা হয়তো পুষিয়ে নিয়েছে, উপরন্তু আরো লাভবান হয়েছে। সুতরাং তারা জানে যে এই পদ্মা যখন আমাদের ক্ষতি করে, সাথে সাথে এই পদ্মা আমাদের কি করে, উপকারও করে। অর্থাৎ এখানে পদ্মার ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক দুইটাই সমানভাবে প্রাধান্য পেয়েছে। তারপরে কি, এই যে তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা, অর্থাৎ কি তোমার গতিটা কি কখনো থেমে যায় না, তোমার গতিটা তীব্র বেগে পদ্মার বুক বেয়ে বেয়ে কিন্তু বিভিন্ন জেলার মধ্য দিয়ে চলে যায়, এবং তার প্রদীপ্ত অর্থাৎ উজ্জ্বল জলজলে যে স্রোতধারা, এই স্রোতধারাও কিন্তু থেমে যায় না। তার এই যতদিন স্রোতধারা আছে, যতদিন এই পদ্মার গতি আছে, ততদিন পদ্মা পারে মানুষরা এর উপকার এবং এর অপকার, অর্থাৎ এই পদ্মা নদী পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুইটাই সমানভাবে ভোগ করবে। এবং দিন শেষে তারা কিন্তু এই পদ্মা নিয়ে অভিযোগটা করে না, কারণ তারা যেমন এটা সর্বগ্রাসী, অর্থাৎ সবকিছু কেড়ে নেয়, আবার কিন্তু তাদেরকে কি করে, সবকিছু মাঝে মাঝে ফিরিয়েও দেয়। সুতরাং পদ্মা কবিতাটার মূল ভাবটা হচ্ছে এরকম, যে পদ্মা নদী পদ্মা তীরবর্তী অঞ্চলের মানুষদের দুই রকমের কাজ করে। একটা হচ্ছে তাদের বিধ্বংসী রূপ দেখায়, আরেকটা তাদের উপকারী রূপ দেখায়। যখন উপকারী রূপ দেখায় তখন কি হয়, তখন তারা অনেক পরিমাণে ফসল ফলাতে পারে, অনেকভাবে লাভবান হয়। আর ক্ষতিকারক দিকটা কি, ক্ষতিকারক দিকটা হচ্ছে তাদের ঘরবাড়ি, তাদের গরু ছাগল, তাদের জীবন, এগুলো সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, তাদের যে সম্বল ছিল সেটাকেও ভাসিয়ে নিয়ে যায়। বোঝা গেছে? তাহলে এই পদ্মা কবিতার মূল ভাবটা কি, এখন তোমরা কমেন্টে জানাও। আমরা যে পুরো কবিতাটা পড়লাম, এই 14 লাইনের কবিতা, এই 14 লাইনের কবিতাটা এবার তোমাদের কাছে সহজ মনে হয়েছে কিনা, কোথাও কোনো ব্যাখ্যা বুঝতে অসুবিধা হয়েছে কিনা, এবং তোমরা সবকিছু এখন নিজে নিজেই মনের মধ্যে উপলব্ধি করতে পারছো কিনা, যে আচ্ছা তাহলে পদ্মা কবিতাটা এত সুন্দর এবং এইভাবে পদ্মা কবিতাকে পড়তে হয়। তোমরা কমেন্টে জানাও। তোমরা কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা, কবিতাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, আঞ্জুমান শামীম বলতেছে হ্যাঁ খুবই সহজ লাগছে, আমি পয়েন্টগুলো নোট করেও রাখলাম। থ্যাংক ইউ আপু। এইভাবে নোট করে করে যদি পড়ো, কথাগুলো তোমরা যদি ভালোভাবে বুঝে পড়ো, উপলব্ধি করে পড়ো, অর্থাৎ তোমার চারিপাশে যা কিছু ঘটে, তোমার যে বাস্তবতা, এই বাস্তবতার সাথে যখন তুমি মিলিয়ে মিলিয়ে পড়া শিখবে, তখন দেখবে তোমার কাছে যে কোনো কঠিন বিষয়টাও সহজ হয়ে যাবে। আর আমরা তোমাদেরকে স্লাইডগুলো দিয়ে দিব, সুতরাং তোমরা যারা নোট করেছো তারা তো অবশ্যই ভালো করেছো, যারা নোট করতে পারোনি তারা এই স্লাইড থেকে বিষয়গুলোকে আরো ভালোভাবে পড়তে পারবে। এবং এগুলোর নিচে নিচে ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে। এই ব্যাখ্যাগুলো কি, এই ব্যাখ্যাগুলো হচ্ছে একদম পাঠ্যপুস্তকের ভাষায় সুন্দর করে যেভাবে মানুষজনকে খাতায় লিখতে হয় সেভাবেই উপস্থাপন করা আছে। আর আমি তোমাদেরকে একদম ভেঙে চুরে সহজভাবে বাংলা ভাষায়, যেটাকে এক কথায় বলে যে পানির মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মোহনা বিশ্বাস বলতেছে অনেক ভালো করে বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। শাহাদত রাজ বলতেছে অল ক্লিয়ার ভাইয়া। তামিমা ইসলাম বলতেছে ভাইয়া ভালো করেই বুঝছি, আপনি অনেক ভালো করে বুঝান, থ্যাংক ইউ। কিয়ারা আহমেদ বলতেছে বুঝছি ভাইয়া। তাকলিমা বলতেছে অনেক ইজি লাগতেছে ভাইয়া, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। এটা আসলে আমারই সার্থকতা, যখন তোমরা বুঝতে পারো, তোমরা যখন আমাদেরকে বলো, জানাও যে ভাইয়া আপনার ক্লাস করে উপকার পাচ্ছি, আপনার ক্লাস করে আমাকে বাংলা সহজ লাগতেছে, আমি অনেক ভালো বুঝতেছি, তখন ভাইয়া এটা আমাদের জন্য একটা অনেক বড় অর্জন। মোমো আক্তার বলতেছে ক্লিয়ার ভাইয়া। ফারিয়া আহমেদ বলছে ভাইয়া প্রতিদিনই নোট করে রাখি। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, তোমরা নোট করে করে পড়ো। আচ্ছা তাহলে আমরা কথা না বাড়িয়ে এবার একটু সামনের দিকে আগাই। দেখো এই সামনের দিকটা আসলে এটা কি, যে সার সংক্ষেপ এবং শৈল্পিক মূল্যায়ন, এটা আমি যখন তোমাদেরকে ব্যাখ্যা পড়িয়েছি তখন কিন্তু আমি এগুলো অলরেডি তোমাদেরকে বলেছি এবং কি করেছি, তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। সুতরাং এটা আমাদেরকে একটু দেখে নিতে হবে, স্লাইডে দেওয়া আছে, তোমরা যখন স্লাইডটা সংগ্রহ করবে তখন তোমরা এটা পড়লেই আমি তোমাদেরকে যা যা এতক্ষণ পড়ালাম, যা যা বললাম, তোমরা দেখবে এখানে কিন্তু ঘুরে ফিরে ওই কথাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে লেখা আছে। সুতরাং তোমাদের টেনশনের কোনো কারণ নাই। দেখো তারপর আমি তোমাদেরকে একটা স্লাইড একটু দেখাই, যে এই যে দেখো কাফেলা 1980 কাব্যগ্রন্থের অন্তর্গত একটি অনবদ্য সনেট চতুর্দশপদী কবিতা। এই কবিতায় প্রমত্ত পদ্মা নদীর ভয়ঙ্কর রুদ্র রূপ
ও একই সঙ্গে তার জীবনদায়িনী সৃষ্টির রূপটি অত্যন্ত নিপুণভাবে চিত্রিত হয়েছে। যেটা তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে কখনো এই পদ্মা জীবন দান করতেছে ফসলের মাধ্যমে, কখনো এই পদ্মা জীবনটা কেড়েও নিচ্ছে বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে গিয়ে। নদীর তীব্র গতি কিভাবে মানুষের জীবনকে স্থবিরতা বা জড়তা কাটিয়ে মুক্তির পথ দেখায়, কবিতা দার্শনিক দৃষ্টিতে তা তুলে ধরেছেন। অর্থাৎ এই যে মানুষের জীবনটা থেমে যেত, স্থবির হয়ে যেত, এই থেমে যাওয়া জীবনটাকে পদ্মা আবার কি করে মুক্তির পথ দেখায় আগায় নিয়ে যায়। কিভাবে? ওই যে পলিমাটি নিয়ে আসে এবং তাদেরকে স্বপ্ন দেখায় যে তোমরা আবারও চাষাবাদ শুরু করো, এখান থেকে তোমরা আবারও লাভবান হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের স্লাইডটাতেও সুন্দর করে দেওয়া আছে এই যে পুরো অংশগুলো দেখো, এই যে জীবন মৃত্যু দ্বন্দ্ব, তারপরে হচ্ছে এই যে মুক্তির স্বর্ণদ্বার, এই বিষয়গুলো আমি তোমাদেরকে কিন্তু অলরেডি ক্লাসের মধ্যে বুঝিয়ে দিয়েছি। সুতরাং এইটা তোমরা পড়লে বাকিটা খুব সহজভাবেই বুঝে ফেলবে ইনশাআল্লাহ। তারপরে দেখো কবিতার বিশ্লেষণ, এখানে দ্বন্দ্ব নিরসন দেখো, দ্বন্দ্ব নিরসনটা একটা খুব গুরুত্বপূর্ণ। এই যে হারমাদ, এই যে হারমাদ শব্দটা এসেছে কিন্তু হচ্ছে কি আরমাডা থেকে। কোথা থেকে ভাইয়া? আরমাডা, আরমাডা থেকে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি যে হারমাদ মানে হচ্ছে পর্তুগিজ জলদস্যু, তাই না? পর্তুগিজ জলদস্যু। তাহলে ভর্তি পরীক্ষায় তোমাকে কনফিউজ করার জন্য একটা প্রশ্ন দিয়ে দিতে পারে যে আরমাডা শব্দটি কোন ভাষা থেকে এসেছে, অর্থাৎ শব্দের উচ্চ নির্ণয় করতে বলে। তখন তুমি বলবা ও এটা তো আমি পারি, এটা তো হচ্ছে পর্তুগিজ জলদস্যু, তার মানে শব্দটা নিশ্চয়ই পর্তুগাল অর্থাৎ পর্তুগিজ। কিন্তু না ভাইয়া, এইটা কোনো পর্তুগিজ শব্দ নয়। এই আরমাদা এটা হচ্ছে একটা স্প্যানিশ শব্দ। কি শব্দ ভাইয়া? স্প্যানিশ। স্প্যানিশ, স্প্যানিশ কোন দেশের ভাষা? এটা মূলত স্পেন, মূলত স্পেন অঞ্চলের, ওই অঞ্চলের ভাষা স্পেন। তাহলে দেখো ভাইয়া স্প্যানিশ, কিন্তু শব্দটি দ্বারা পর্তুগিজ জলদস্যুদের বোঝানো হয়। অর্থাৎ এই যে আরমাডা বা হারমাড যেটা, এটা দ্বারা স্প্যানিশ শব্দ হলেও অর্থটা দেয় কাদেরকে? এই যে পর্তুগিজ জলদস্যুদেরকে। তাহলে দ্বন্দ্বটা আমাদের নিরসন হয়েছে না? হয়েছে। এরপরে দেখো এক নজরে পদ্মা, এই এক নজরে পদ্মাটা আসলে বৈশিষ্ট্য কি, পদ্মাটা আসলে কি কি করে বা পদ্মার কি আছে। পদ্মাটা হচ্ছে একটা নদী কেন্দ্রিক কবিতা এবং এই পদ্মা কবিতায় পদ্মা নদীর ভয়ঙ্কর রূপটা দেখানো হয়েছে, কল্যাণময়ী রূপটা দেখানো হয়েছে। পদ্মা নদী যে প্রমত্ত হয় অর্থাৎ উত্তাল হয় এটা দেখানো হয়েছে, ধ্বংসাত্মক রূপ দেখানো হয়েছে, জীবন দায়নি অর্থাৎ জীবন কেড়ে নিচ্ছে আবার জীবন দিচ্ছেও। এবং বাংলাদেশের কি বড় নদীগুলোর মধ্যে একটি কি পদ্মা। তার মানে বাংলাদেশের যে প্রধান তিনটা নদী পদ্মা, মেঘনা, যমুনা, তার মধ্যে একটা কি পদ্মা। এখন তোমরা বলো যে তোমাদের বাড়ির পাশে কার কার যমুনা নদী আছে, কার কার মেঘনা নদী আছে, কার কার পদ্মা নদী আছে? মুসাম্মদ সুমাইয়া বলতেছো জি ভাইয়া বুঝেছি, আমি মাদ্রাসা স্টুডেন্ট, আমি অনেক দ্বিধায় থাকি, আমি কি পারবো ডিউ স্বপ্ন পূরণ করতে? কিন্তু আপনার ক্লাস করার পর মনে হচ্ছে ইনশাল্লাহ আমিও পারবো। এত সুন্দর ক্লাস করার জন্য থ্যাঙ্কস ভাইয়া। এটা আমার জন্য একটা অনেক বড় প্রাপ্তি যে তোমরা আমার ক্লাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা নিজের মধ্যে লালন করছো। আমি তোমাকে বলতে চাই যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি নিয়মিত পড়াশোনা করো, আমার ক্লাসগুলো নিয়মিত করো, আমাদের স্লাইডে যে ম্যাটেরিয়ালস দেওয়া আছে সেগুলো ভালোভাবে চর্চা করো। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকো শেষ পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি সফল হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, এরপরে আমরা একটু সামনের দিকে আগাই। কিছু গুরুত্বপূর্ণ নোট, সেটা হচ্ছে কবিতাটা কি, কবিতাটা নদী কেন্দ্রিক, বিষয়টা কি জনজীবনে পদ্মার প্রভাব, বাংলাদেশের সর্ববৃহৎ নদী, পদ্মা কবিতার রূপ দুইটি, একটা কি ভয়ঙ্কর আর একটা কি কল্যাণময়ী। তারপর জলদস্যুরা ঋদ্ধ বা সমৃদ্ধ কিসে? এই যে সমুদ্র ঘোরার অভিজ্ঞতা, যেটা আমরা প্রথম লাইনেই পেয়েছি, ঢের সমুদ্রের স্বাদ মানে কি তারা কি করে, এর ঋদ্ধ, ঋদ্ধ মানে কি সমৃদ্ধ, মানে কি তারা এক্সপার্ট, তারা কি তারা হচ্ছে এক্সপার্ট, অর্থাৎ তারা এই যে সমুদ্র সম্পর্কে অনেক বেশি জানে, অনেক বেশি অভিজ্ঞতা লাভ হয়েছে তাদের। কিভাবে লাভ হয়েছে? কারণ তারা সবসময় সমুদ্র কেন্দ্রিকই চলাফেরা করে। বোঝা গেছে? তারপরে এই যে কি প্রমত্ত পদ্মা ভয় সঞ্চার করে এই যে জলদস্যুদের মনেও, অর্থাৎ সমুদ্র চোরাদের মনেও, যারা সমুদ্র কি করে লুট করে চুরি করে। এই যে হারমাদ কারা? পর্তুগিজ জলদস্যু। কঠিন শ্রমের ফসল কি? শস্য দানা। অর্থাৎ তুমি যদি হার্ড ওয়ার্ক করো, স্মার্ট ওয়ার্ক করো, তাহলে তুমি বেনিফিটেড হবা, তুমি ফল পাবা, এটাই স্বাভাবিক। পর্যাপ্ত ফসল পায় উর্বর চরে, অর্থাৎ চরাঞ্চলে উর্বর জমিতে কি হয় পর্যাপ্ত পরিমাণে ফসল পাওয়া যায়। বাকিটা দেখো, এই যে জীবন মৃত্যু দ্বন্দ্বে কি হয়, জওয়ানরা নির্ভীক হয়, নিঃসংশয় হয়। তারপর প্রমত্ত পদ্মা একই সঙ্গে কি ধ্বংসাত্মক এবং কল্যাণময়, এই বিষয়টা কিন্তু আমরা বারবার পাচ্ছি এবং তোমরা এটা নোট করো, তোমরা এটা নোট করো। কারণ তোমাদের যদি তোমরা যারা এইচএসসি 27 ব্যাচে যারা ক্লাস করছো বা 28 যারা আছো,
তোমাদের কিন্তু যখন হচ্ছে কলেজের পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, যে পরীক্ষায় যদি পদ্মা থেকে প্রশ্ন আসে, তাহলে সৃজনশীল লেখার সময় কিন্তু তোমাকে এই দুটা বিষয় খুব ভালো করে হাইলাইট করতে হবে, এই দুটা বিষয় ভালো করে প্রকাশ করতে হবে, বুঝাতে হবে প্রশ্নে যা চাইবে সেটার আলোকে। অর্থাৎ পদ্মা নদীর যে একটা প্লাস পয়েন্ট, এটা মাইনাস পয়েন্ট, আর এটা কি প্লাস পয়েন্ট, একটা বিধ্বংসী রূপ আর একটা কি কল্যাণময় রূপ। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে যাই। দেখো শব্দার্থ টিকা, শব্দার্থ টিকা দেখো যে ঘূর্ণি, জল বা বায়ুর প্রচন্ড আবর্তন। আবর্তন মানে কি ভাই? ওই যে একটু আগে তোমাদেরকে যেটা দেখাইলাম। সমুদ্র স্বাদ মানে কি? এই যে দেখো আমি বললাম না, স্বাদ মানে এখানে একটা অভিজ্ঞতা। এই যে দেখো সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা। জলদস্যু কি? যে দস্যু নদী বা সমুদ্রপথে ডাকাতি করে, অর্থাৎ এদের কাজই হচ্ছে কি করা? লুণ্ঠন করা। এদের কাজই হচ্ছে কি করা? লুণ্ঠন করা। এরা খালি চাই চুরি ডাকাতি করতে এবং অন্যের সম্পদ লুট করে নিজে বড় হইতে। এই যে হারমাত কি? পর্তুগিজ জলদস্যু, স্প্যানিশ শব্দ আরমাডা। এটা আমরা বারবার পাচ্ছি, তোমরা শব্দার্থগুলো বইয়েও পড়েছো এবং আমাদের স্লাইডে দেওয়া আছে। এই স্লাইডটা তোমরা কালেক্ট করে এখান থেকে বাকিগুলো তোমরা পড়ে নিও এবং আশা করি এখানে খুবই সহজভাবে লেখা আছে, তোমরা একবার পড়লেই বুঝবে। পাণ্ডুর মানে কি ভাইয়া? ফ্যাকাশে, সাদাটে হলুদ বর্ণ বিশিষ্ট। মানে ওই যে দেখছো না, তোমাদের যাদের জন্ডিস হয়েছে কখনো, তারা দেখবা যে মুখটা ওই সময় একদম হলুদ বর্ণের মতো হয়ে যায়, চোখটা হলুদ হয়ে যায়, কেমন কেমন একটা মুখটা মলিন হয়ে যায়। তোমার মধ্যে যে একটা প্রাণবন্ততা, যে একটা উচ্ছ্বাস, এটা কিন্তু থাকে না। তখন আমরা ওই যে মুখের অবস্থা, ওই চাহনিটাকে বলি হচ্ছে পাণ্ডুর বা কি ফ্যাকাশে। তারপরে থেকে উর্বর, উর্বর মানে কি? এই যে উৎপাদন শক্তি বিশিষ্ট, মানে কি যার উৎপাদনশীলতা বেশি, অর্থাৎ যার মধ্যে কি ফার্টিলিটি বেশি, রিপ্রোডাক্টিভিটি বেশি। তারপরে দেখো নিঃসংশয় মানে কি? সন্দেহহীন বা যার মধ্যে কোনো শঙ্কা নাই, দ্বিধা নাই, এটা তো তোমরা দেখেছো। তারপরে যে সম্বল মানে কি? সম্বল মানে এই যে পাথেয়, পাথেয় মানে কি? মানে পুঁজি, অর্থাৎ জীবিকা অর্জনের যে উপায়, এইটা। আচ্ছা আগের স্লাইডে দেখো এই শব্দটা গুরুত্বপূর্ণ, ওই যে জওয়ান। হ্যাঁ, জওয়ানটা এখানে এইভাবে লেখা আছে, বাট বানানটা আমরা ওখানে পেয়েছি। এই যে জওয়ান, এই জওয়ানটা কি? শক্তিশালী ও বলবান ব্যক্তি। শব্দটা কি ভাইয়া? ফার্সি শব্দ। অর্থাৎ এটা কি, কোন শব্দ থেকে আসছে? এটা ফার্সি ভাষার শব্দ, অর্থাৎ ফার্সি ভাষা থেকে এই শব্দটা বাংলার মধ্যে প্রবেশ করেছে। সুতরাং এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। এরপরে দেখো বাকি টিকাগুলো দেখো। স্রোতধারা মানে কি? স্রোতের ধারা। দুরন্ত মানে কি? চঞ্চল, অশান্ত, দামাল। তীর মানে কি? বান বা স্বর। ওই যে তীর ধনুক ছিল না, যে আর্চারি গেম খেলে না অনেকে, এই যে এরকম করে তীর ধরে টেনে মারে, এইটাই, ওই যে যেটা মারে সেটাই হচ্ছে কি বান বা স্বর। নির্ভীক মানে কি? ভয় নেই এমন, সাহসী। আহ্বান মানে? আহ্বান মানে হচ্ছে আমন্ত্রণ জানানো, সম্বোধন করা বা ডাকা। আচ্ছা এই তো, এবার দেখো তো তোমরা এগুলা উত্তর করো তো এবার ঝটপট। তোমরা এবার কমেন্টে উত্তর করো, পদ্মা কবিতায় হারমাত বলতে কি বোঝানো হয়েছে বলো তো। তোমরা এবার ঝটপট উত্তর করো, আমি একটু তোমাদের কমেন্ট গুলো পড়ি। দেখো কোথায় আসছে এটা? বিউপি এফ এ ডাবল এস ইউনিটে আসছে। কত সালে? 2023-24 সালে, মানে খুব বেশি দিন আগে না, মাত্র মাত্র 3টা সেশন আগে। দেখো মোহাম্মদ আতিক হাসান বলতেছে করতোয়া নদী আছে স্যার। আচ্ছা তাকলিমা বেগম বলতেছে ভাইয়া স্লাইড কোথায় পাবো প্লিজ বলবেন। ভাইয়া দেখো তোমাদের কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যদি জয়েন করো, তাহলে আমাদের ক্লাসের নোটিশ, গুরুত্বপূর্ণ যে স্লাইড নোট যা আছে, তোমাদের যা যা প্রয়োজন, আমরা সব আপডেটটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে থাকি। তোমরা দেখো কমেন্টে লিংকটা দেওয়া আছে, তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে যাও যারা যুক্ত হও নাই। হ্যাঁ তোমরা সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ তোমরা সঠিক উত্তর দিচ্ছ। কিয়ারা বলতেছে খ এবং ঘ। হ্যাঁ থ্যাংক ইউ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা দেখো পরবর্তীগুলোর উত্তর করো তো। এই যে এবার আসলে দেখো আমরা কি পাইলাম? ব্যাকরণিক বিশ্লেষণ পাইলাম। ব্যাকরণিক বিশ্লেষণ, ব্যাকরণিক বিশ্লেষণটা কেন গুরুত্বপূর্ণ ভাইয়া? কারণ আমি তোমাদেরকে প্রত্যেক ক্লাসেই বলি, আজকে আবার বলছি, যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি যখন বসবে, তখন বাংলার যে 5টা জায়গা থেকে কোশ্চিন আসে, গত 22-23 সেশন থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন অ্যানালাইসিস করলে যা দেখতে পাই, যে বাংলা প্রথম পত্র যে গদ্য পদ্য নাটক উপন্যাস আমরা পড়ি, সেগুলোর যে প্রত্যেকটা লাইন আছে, এই প্রত্যেকটা লাইন থেকে কিন্তু এক একটা করে ব্যাকরণ প্রশ্ন করা সম্ভব। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কবিতা, গদ্য এবং নাটক উপন্যাস যখন আমরা পড়বো, তখন আমরা এর মাঝে যে গুরুত্বপূর্ণ ব্যাকরণিক জিনিসগুলো আছে সেগুলো একটু আলাদা করে পড়বো, কারণ এইখান থেকে
থেকে আমরা হুবহু পরীক্ষায় কমন পেয়ে যেতে পারি। পাশাপাশি এতগুলো তোমাদেরকে তো এক ক্লাসে আমাদের বোঝানো সম্ভব না, কিন্তু আমরা আমাদের পেইড বেসিক ক্লাসে আমরা যখন ব্যাকরণ পড়াবো, অর্থাৎ আমাদের যখন ব্যাকরণের ক্লাস হবে, তখন এই যে প্রচুর বানানে কেন আগে ওকার আসলো, কিংবা এই অভিজ্ঞতার অটা কেন ও হয়ে গেল, এই যে ঘূর্ণির দীর্ঘকারটা কেন রস্যউকার হয়ে গেল, এই সবগুলাই কিন্তু আমরা শিখবো। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। ব্যাকরণিক ক্লাস যখন হবে তখন আমরা প্রত্যেকটা ব্যাকরণের টপিক রুলস সহ ধরে ধরে টেকনিক দিয়ে তোমাদেরকে শিখিয়ে দিব। আপাতত তোমাদেরকে একটা দেখাই, দেখো এই যে বর্ষা বানানে কি আছে, দেখো বর্ষাতে বর, এই যে সা, তোমরা জানো যে যখন এই দন্ত স, মূর্ধন্য স এবং তালব্য স থাকে তখন উচ্চারণ লেখার ক্ষেত্রে প্রায়োরিটি পাই কি তালব্য স। এই জন্য এখানে কি দিছি আমরা, দেখো বর্ষা। তারপরে দেখো এই যে সংগ্রামীটা, দেখো সংগ্রামীতে কি আমরা জানি অনুসারটা উঠে গিয়ে কি হয়, উঁ হয়, এবং এই যে দীর্ঘ ইকার, এই দীর্ঘ ইকারটা পরিবর্তিত হয়ে উচ্চারণের ক্ষেত্রে আমরা কি আনি, হ্রস্ব ইকার আনি, যেটা আমরা শুরুর দিকেও বললাম যে হ্রস্ব ই দীর্ঘ ইর মধ্যে হ্রস্ব ই নিতে হয়, এবং হ্রস্ব উ এবং দীর্ঘ উর মধ্যে হ্রস্ব উ নিতে হয়। এটা আমরা ব্যাকরণিক ক্লাস যখন করব তখন আমরা আরো ভালো করে পড়বো। এরপরে দেখো, এবার দেখো সন্ধি বিচ্ছেদ। এই যে সন্ধি বিচ্ছেদ গুলো আছে, এগুলো আমরা আমাদের ব্যাকরণিক বিশ্লেষণের যে ক্লাসগুলো হবে, আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ যখন ক্লাস নিব আমরা কি করব, প্রত্যেকটা রুলস কেন হলো এবং কিভাবে মনে রাখা যায়, এবং একটা অপশন দেখে বাকি তিনটা অপশন কিভাবে বাদ দেওয়া যায়, আমরা প্রত্যেকটা খুব ভালোভাবে ধীরে ধীরে বুঝবো এবং বিশ্লেষণ করব, যাতে তোমাদের আর কখনো ভুল না হয়। এগুলো আপাতত গুরুত্বপূর্ণ আমাদের ইনফরমেশন স্লাইডে দেওয়া আছে, তোমরা স্লাইড থেকে এগুলো পেয়ে যাবে। এরপরে দেখো সমাস, দেখো জীবন মৃত্যু। জীবন মৃত্যু কোন সমাস ভাইয়া, দ্বন্দ্ব সমাস। কেন দ্বন্দ্ব সমান, কারণ এখানে জীবন এবং মৃত্যু দুইটারই প্রাধান্য সমান, অর্থাৎ দুইটা পদের যখন প্রাধান্য সমান থাকে, যখন একটাকেও বাদ দেওয়া না যায়, কোনোটাকে কম কোনোটাকে বেশি করা না যায়, তখন আমরা কি বলি তাকে, তখন আমরা বলি হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস চেনার একটা টেকনিক কি, যে হাইফেন থাকে, যদিও সবসময় হাইফেন থাকে না, কিন্তু সহজ কথায় সহজভাবে চিনতে গেলে আমরা অধিকাংশ জায়গায় কি পাই, হাইফেনটা পাই। ব্যতিক্রম অনেক আছে, আমরা এগুলো ব্যাকরণের ক্লাসে শিখবো। এবং এটার ব্যাস বাক্য করতে কি হয়, ও এবং অথবা আর আনতে হয়। জীবন ও মৃত্যু ব্যাস বাক্য, এবং সমাসের নাম কি, দ্বন্দ্ব সমাস। এইভাবেই যে বাকি যে সমাসগুলো আছে, এই সমাসগুলো আমরা ব্যাকরণের ক্লাসে খুব ভালোভাবে শিখবো ইনশাআল্লাহ। এরপরে দেখো শব্দের উৎস, এই যে একটু আগে দেখো পাইছি না, জওয়ান, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। তারপরে এই যে হারমাদ কি, স্প্যানিশ, ফসল, লাঙল, চর, তারপরে এই যে প্রকৃতি প্রত্যয়, এই জিনিসগুলো আমাদের কি করে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। তারপরে দেখো সেলফ টেস্ট। এবার তোমরা ঝটপট এগুলোর উত্তর করতে থাকো, ঝটপট তোমরা এগুলার উত্তর করতে থাকো। আমি তোমাদের কমেন্ট পড়ে চেক করি তোমরা তোমরা কারা কারা এটা সঠিক উত্তর দিচ্ছ। তোমরা যদি আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে করে থাকো, আমার বিশ্বাস তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছো, সুতরাং এখানে একটা প্রশ্নের উত্তরও তোমাদের মিস হবে না, তোমরা সবগুলোই পারবে। এবং তোমরা জেনে অবাক হবে যে এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, এগুলো একটা কিন্তু তোমাদের আশফাক ভাইয়ার মন গড়া বানানো কোশ্চেন নয়, এগুলো সবগুলোই বিগত বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভিন্ন জায়গায় এসেছে। সুতরাং এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আফিফা আলী মাহিমা বলতেছে, ভাইয়া আপনার ক্লাসের অপেক্ষায় থাকি, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আতিক হাসান বলে, ঢাবির এক্সামে কি সমাস থাকবে? কেন থাকবে না ভাইয়া, অবশ্যই থাকবে। তোমরা গত বছরের কোশ্চেনগুলোই দেখবে, ওখানে সমাজ থেকে প্রশ্ন এসেছে। যেমন 2024-25 সেশনে একটা সমাস এসেছিল, বৈষম্য বিরোধী। এরকম প্রত্যেক বছর সমাস ভাইয়া বাংলা ব্যাকরণের সবচেয়ে টপ 3টা টপিকের মধ্যে একটা। সুতরাং সমাজ থেকে প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসে। কোন বছর কোন ব্যাকরণিক জায়গা থেকে প্রশ্ন আসবে এটা আসলে আমরা যখন অ্যানালাইসিস করি তখন বোঝা যায়, কিন্তু সমাস আসুক বা না আসুক সমাজ তোমাকে পড়তে হবে, কারণ কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সমাজ থেকে 100% প্রশ্ন আসবে। 100% প্রশ্ন সমাজ থেকে আসবে। হ্যাঁ, তোমরা সঠিক উত্তর করা শুরু করে দিছো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিচ্ছ। মোসাম্মদ তামান্না বলতেছো গ, খ। হ্যাঁ, তারপরে
মৃদুল বলতেছো সি, মোহনা বিশ্বাস বলতেছো গ খ। হ্যাঁ, এই যে 3 নাম্বারটা উত্তর দিচ্ছ না কেন? পর্দার 2 তীরে উর্বর হয়েছে কিভাবে, এটা তোমরা পারবে না বলো তো? পলির আশীর্বাদে। পলির আশীর্বাদে। কেমনে পলি আশীর্বাদ করলো? ওই যে পদ্মা যখন তার কি করতেছে, ধুয়ে মুছে নিয়ে চলে যাচ্ছে, তখন জমিটাকে কি করে দিয়ে যাচ্ছে? জমিটাকে দিয়ে যাচ্ছে উর্বর করে। কেমনে? এই যে পলি মাটি পাঠায় দিয়ে, যে পলিটা উপরে স্তর পড়ে গেল, সেই স্তরে কি হয়, ফসল ফলালে বেশি উৎপাদন হয়। এরপরে দেখো, বলো তো এইটা আমরা পড়ছি কিনা। ফররুক আহমেদ দীর্ঘকাল কোন বেতারে কাজ করেছেন? খুলনা, চট্টগ্রাম, বাংলাদেশ নাকি ঢাকা? ঝটপট এই 3টার উত্তর করো তো দেখি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, তোমরা অনেক সঠিক উত্তর করতেছো। হ্যাঁ, দেখো এই যে ফরুক আহমেদ দীর্ঘকাল ঢাকা বেতারে কাজ করেছেন। সংগ্রামী মানুষ পদ্মার 2 তারে কি চালায়? এই যে দেখো তো, আশফাক ভাইয়া যখন তোমাদেরকে ক্লাসের শুরুর দিকে পড়াইছে, তখন লাঙল শব্দটার উপরে মার্ক করে দিয়ে বলছে না এই শব্দটা গুরুত্বপূর্ণ, এটা ভর্তি পরীক্ষায় বিভিন্ন সময় আসে। দেখো, সংগ্রামী মানুষ পদ্মার 2 তিলে কি চালায়? লাঙল চালায়। দেখো দেখো, হারমাত শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? এটা আমরা একটু আগেই পড়লাম। কি ভাইয়া? এই যে আরমাডা, এটা কোথা থেকে আসছে? স্প্যানিশ শব্দ। হ্যাঁ, মোহনা বিশ্বাস, মোহনা বিশ্বাস, হ্যাঁ তুমি সঠিক উত্তর করেছো। গ গ গ। হুম, ভেরি গুড। তারপরে হচ্ছে আল বিরুনি আদনান বলতেছে করেন, উনি অনেক ভালো ক্লাস করায়, আপনি করি আশা করি প্রাইভেট থাকার কারণে করতে পারি নাই। আচ্ছা ভাইয়া, কোনো সমস্যা নাই, তোমরা এখন থেকে তুমি এই ক্লাসটা শুরু করো এবং ক্লাসটা রেকর্ড থাকবে, চিন্তার কোনো কারণ নাই, তুমি আবার ক্লাসটা শুরু থেকে করে নিতে পারবে। হ্যাঁ, কিয়ারা, কিয়ারা আহমেদ সঠিক উত্তর দিয়েছো। থ্যাংক ইউ। আচ্ছা, এবার পরের স্লাইডে যাই। দেখো, এইবার তোমরা এই দুটার উত্তর দাও দেখি। ফররুক আহমেদ, ফররুক বানানের রয়ের নিচে একটা হস চিহ্ন হয়, দেখো হসন্ত। ফররুক আহমেদ কবিতায় প্রধানত কোন বিষয়টি প্রকাশ ঘটেছে? দেখো তো, এটা আমরা শুরুতেই পড়ছি কিনা। বাঙালি আদর্শ নাকি ইসলামী আদর্শ? কমেন্ট করো তোমরা। হ্যাঁ, ভেরি গুড। তারপর দেখো, সাহিত্য কীর্তির স্বীকৃতি স্বরূপ ফররুক আহমেদ কোন পুরস্কারটি পান? বলো তো ভাইয়া, এই নোবেল পুরস্কার যদি তিনি পাইতেন, আমরা জানতাম কিনা? আমরা অবশ্যই জানতাম। পুলিৎজার পুরস্কার সম্পর্কে তো আমরা শুনিই নাই, তার সম্পর্কে যখন আমরা পড়েছি। বুকার পুরস্কার সম্পর্কেও আমরা শুনি নাই। সুতরাং এই পুলিৎজার পুরস্কার কি, বুকার পুরস্কার কি, নোবেল পুরস্কার কি, এগুলা কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা যখন সাজ্জাদ ভাইয়া তোমাদের জিকে ক্লাস নিবে, যখন পুরস্কারের ক্লাস নিবে, তখন তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিবে কোন পুরস্কারটা কোন ক্ষেত্রে অবদান রাখার জন্য দেওয়া হয়। সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি, একমাত্র ইউনেস্কো পুরস্কার। কিসের জন্য পায়? আমরা একটু আগে কিন্তু ওই কাব্যের নামটাও পড়ে ফেলেছি। এরপর দেখো, পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে? এটাও কিন্তু আমরা একটু আগে পড়েছি। কি বলতো? সামুদ্রিক মাছের প্রাচুর্য নাকি এই যে প্রচুর অভিজ্ঞতার সঞ্চয়? তারপর দেখো তো, পদ্মার তরঙ্গ ভঙ্গে কার বর্ণ পাণ্ডুর হয়েছে? এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারা, কাদের মুখ ফ্যাকাশে হয়ে যায় বলতো? এই যে সংগ্রামী মানুষদের, নাকি কবির, নাকি এই যে যারা হার মারছিল অর্থাৎ পর্তুগিজ জলদস্যু তাদের? কারণ তারা কি করে, তারা তো লুট করতে পারে না, লুণ্ঠন করতে পারে না, বরঞ্চ তারাই পদ্মাকে থেকে কি পায়, অনেক ভয় পায়। সুতরাং পদ্মার তরঙ্গ ভঙ্গে এই জলদস্যুদের বর্ণ কি হয়েছিল, পাণ্ডুর হয়েছিল। মোহনা বিশ্বাস বলতেছে পাখির ভাষা কাব্যের জন্য। ভেরি গুড, ভেরি গুড। এই তো দেখো, আমরা এখন শেষের দিকে আছি। এইবার আমরা লিখিত অংশ, তোমরা জানো যে তোমাদের জন্য আমরা প্রত্যেকদিন একটা লিখিত প্রশ্ন দেই, যেটার উত্তরও তোমাদেরকে দিয়ে দেই, যাতে তোমরা বুঝতে পারো এবং তোমাদেরকে আমরা দেখিয়ে দিই কিভাবে
কিভাবে রিটেন লিখলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে রিটেন পরীক্ষা হয়, জগন্নাথে বলো খুলনাতে বলো, সেগুলোতে তোমরা সর্বোচ্চ মার্ক তুলতে পারো। বিশেষত বাংলার ক্ষেত্রে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি, তোমরা যদি এই কৌশলগুলো অবলম্বন করে সুন্দর করে যেভাবে তোমাদেরকে শিখিয়ে দিই সেভাবে যদি তোমরা ফলো করতে পারো, লিখতে পারো এবং নিয়মিত চর্চা করতে পারো, তাহলে দেখবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শুধুমাত্র এমসিকিউ নয়, বরং তুমি এই বিষয়ে কনফিডেন্ট থাকবে যে ভাইয়া এমসিকিউতে ভালো মার্ক আমি পাই, আমি সর্বোচ্চ মার্কটা রিটেনে তুলে দেখাবো। বোঝা গেছে? দেখো এখানে প্রশ্নটা হচ্ছে, এখানে আমরা উদ্দীপকটা অ্যাবসেন্ট হয়ে গেছে, উদ্দীপকটা এখানে হচ্ছে এই যে আমাদের যে পদ্মা কবিতাটা 8, এই যে পদ্মা কবিতা 14 লাইনের কি পদ্মা কবিতা, এই পদ্মা কবিতাটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে এই 5টা প্রশ্নের উত্তর করতে হবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে এবং 5 দুগুণে 10। বোঝা গেছে? দেখো, জলদস্যু দুরন্ত হারমাত সমুদ্র ভ্রমণের ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জনের পরেও পদ্মাকে দেখে ভয় পায় কেন? পদ্মাকে দেখে ভয় পায় কেন? এখন তোমরাই বলো তো ভাইয়া, এই হামাদরা, এই হারমাদরা কেন পদ্মাকে দেখে ভয় পায়? হ্যাঁ, তোমরা উত্তর করো যে পদ্মাকে দেখে কেন ভয় পায়, এবং তারপরে তোমরা বলো তো নির্ভীক জওয়ান কাদেরকে বলা হয়েছে। আমরা একটু আগেই পড়েছি যে নির্ভীক জওয়ান হচ্ছে পদ্মার তীরে যে মানুষরা বসবাস করে তাদের মধ্যে যারা যুবক, তারা কিন্তু কি এই যে এই জওয়ান যারা কি নির্ভীক। কেন তারা নির্ভীক? কারণ তারা জানে যে তাদের জীবিকা অর্জন করতে হলে তাদেরকে নির্ভীক হতে হবে। কারণ তারা যদি নির্ভীক না হয়, তারা পদ্মার পারে, পদ্মার তীরে যে চর জমেছে সেই চরে কি করতে পারবে না? ফসল ফলাতে পারবে না। যদি ফসল ফলাতে না পারে, তাহলে তার যে সম্বল, তার সারা বছর চলার যে রুজি, তার যে জীবিকা, সেটা কিন্তু সে অর্জন করতে পারবে না। সুতরাং যেহেতু তার অর্জন করার একটা তাড়না আছে, একটা পিছু টান আছে, সেহেতু তাকে নির্ভীক হতে হয়। এই নির্ভীক হওয়ার কারণে তাদেরকে কি বলা হয়েছে? পদ্মা তীরের মানুষদেরকে নির্ভীক জওয়ান বলা হয়েছে। আচ্ছা, এরপরে বলো, সবুজের সমারোহে জীবনের পেয়েছে বিভিন্ন সম্বল, পংক্তিটি কি ব্যাখ্যা করো। বলো তো ভাইয়া, এই যে এই লাইনটা আমি তোমাদেরকে সুন্দর করে প্রত্যেকটা অর্থ ধরে ধরে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি কিনা। আশা করি তোমরা এটার ব্যাখ্যাটা মনে আছে এবং তোমরা খাতায় লিখতে পারবে, এবং এটার উত্তরটাও দিয়ে দেওয়া আছে। তোমরা উত্তরটা যখন দেখবে তখন তোমরা বুঝতে পারবে কিভাবে খুব অল্প কথায় সুন্দর করে গুছিয়ে একটি প্রশ্নের উত্তর উপস্থাপন করতে হয়। খুব অল্প কথায় খুব শক্তিশালী শব্দ ভান্ডার ব্যবহার করে বাক্যের গঠনটাকে ঠিক রেখে মূল কথাটাকে উত্তরের মধ্যে আনতে পারলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খুব সহজেই অনেক ভালো মার্ক পাওয়া যায়। তারপরে দেখো, কবিতায় পদ্মা নদীর কোন দুটি রূপ ফুটে উঠেছে? একটা কি, একটা জীবনদায়িনী কল্যাণময় রূপ, আরেকটা কি পদ্মার ভয়ঙ্কর রূপ। পদ্মা কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কি? এই যে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এগুলা আশা করি বুঝতে পারবে। পদ্মা কবিতাটির মূল ভাব কি? হ্যাঁ, কিয়ারা বলতেছো বলবান ব্যক্তিদের নির্ভীক জওয়ান বলা যায়। হ্যাঁ, পদ্মা তীরে যে বলবান, যারা সাহসী ছিল, যারা জানতো যে তাদের কি করতে হবে, তারাই হচ্ছে এখানে কি নির্ভীক জওয়ান। এরপরে দেখো, এটার উত্তর কিভাবে লিখতে হয়। আমি তোমাদেরকে একটা উত্তর দেখাই, বাকিগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে, আমাদের স্লাইডে তো সব দেওয়া আছে। তোমরা এখানে দেখো যে কিভাবে লিখতে হয়। জলদস্যু দুরন্ত হারমাত সমুদ্র ভ্রমণের ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জনের পরেও পর্দাকে দেখে ভয় পায় কেন? দেখো, শুরুতেই আমরা বলে দিচ্ছি যে জলদস্যু, পর্তুগিজ জলদস্যু স্বভাবতই দুঃসাহসী। দেখো ভাইয়া, এখানে কিন্তু আমি সরাসরি একবারও বলি নাই যে হারমাত শব্দের অর্থ হচ্ছে পর্তুগিজ জলদস্যু। আমরা এটা লিখতে পারতাম কিনা বলো? আমরা কিন্তু চাইলেই ইনফরমেশন দিতে পারতাম, কিন্তু তুমি যদি ওইটা দাও তাহলে শিক্ষক বুঝবে যে তুমি শুধুমাত্র মুখস্থ বিদ্যায় পারদর্শী, তুমি শুধু শব্দের অর্থ জানো। কিন্তু ওই ইনফরমেশনটাকে কালেক্ট করে কিভাবে একটা মাত্র বাক্যের মধ্যে একাধিক ইনফরমেশন সংকলিত করতে হয়, এক জায়গায় আনতে হয়, এইটা যদি তুমি শিখতে পারো তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রিটেনে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। দেখো আমরা কি করলাম, আমরা সরাসরি না বলে একটু ঘুরিয়ে বললাম যে পর্তুগিজ জলদস্যুরা। এই পর্তুগিজ জলদস্যুরাই কারা? এই যে হামার। দেখো তো এই উত্তরটা আমরা অলরেডি এখানে নিয়ে আসছি কিনা। অলরেডি কিন্তু এক পাওয়ার মতো উত্তর তুমি করে ফেলেছো। শিক্ষক বুঝবে তোমার মধ্যে জ্ঞানটা কতটুকু।
এরপর দেখো, ভয়ঙ্কর সামুদ্রিক পরিবেশের সাথে সুপরিচিত। এখানে আমরা কিন্তু ইনফরমেশন দিয়ে দিলাম যে হারমাদরা কি করে, তারা এই যে সমুদ্রের জীবনটার সাথে যেহেতু তারা পরিচিত, তারা জানে সমুদ্রের জীবনটা কত ভয়ঙ্কর হয়। তাহলে দেখো, এই যে সমুদ্র ভ্রমণের ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন, তাহলে দেখো এই যে কথাটা, এই কথাটার ইনফরমেশনটা আমরা প্রথম লাইনে নিয়ে আসছি। তাহলে দেখো তো আমাদের উত্তরটা সুন্দর হয়েছে কিনা। তারপরে দেখো, তা সত্ত্বেও, এইবার আমরা তা সত্ত্বেও বলার মাধ্যমে দেখাবো কিভাবে তারা এই পদ্মাকে দেখে ভয় পেয়ে গেল। প্রমত্ত পদ্মার রুদ্র রোষ ও প্রলয়ঙ্কারী রূপ। দেখো তো ভাইয়া, এখানে চাইলে তো আমরা ভয়ঙ্কর রূপ আর উপকারী রূপ লিখতে পারতাম, তাহলে কিন্তু আমরা এখানে কি করলাম, রুদ্র রোষ লিখলাম এবং প্রলয়ঙ্কারী লিখলাম। দেখো দুইটা সুন্দর সুন্দর ভারী শব্দ লিখলাম। এই শব্দটা লেখার মাধ্যমে যেটা হলো, শিক্ষক বুঝতে পারলেন যে তোমার ভোকাবুলারি, তোমার শব্দ ভান্ডারটা অনেক শক্তিশালী, অর্থাৎ তুমি বাংলা নিয়ে পড়াশোনা করেছো, তোমার বাংলা সম্পর্কে জানাশোনা আছে। সব সময় যে এত কঠিন শব্দ দিয়ে লিখতে হবে বিষয়টা তা কিন্তু নয়। তোমার মাথায় ওই সময় অল্প সময়ের মধ্যে যে শব্দটা মাথায় আসে, যেটা তোমার মনে হয় হ্যাঁ এইটার চেয়ে আমার কাছে এটা ভালো লাগতেছে, যদি তোমার ওইটা মনে হয় তাহলে তুমি ওইটাই শব্দটা লিখবা। যদি নাও মনে আসে তাহলে তোমার কাছে সহজ যে শব্দটা মাথায় আসে সেইটাই লিখে আসবা। বোঝা গেছে? তারপরে দেখো, কিন্তু তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো, হোমওয়ার্ক করো, তাহলে একটা পর্যায়ে তোমাদের মাঝেও এরকম সুন্দর সুন্দর শব্দ চলে আসবে। তাদের মনেও ভীতির সঞ্চার করে। সমুদ্রের প্রতিকূলতে জয় করার অভিজ্ঞতা থাকলেও পদ্মার আকস্মিক ধ্বংসলীলা এবং সর্বনাশা তাণ্ডব এতটাই ভয়াবহ যে তা প্রত্যক্ষ করে ওই দুর্ধর্ষ জলদস্যুদের হৃদয় কেঁপে ওঠে। অর্থাৎ সমুদ্র সম্পর্কিত তারা অনেক কিছু জানে, অনেক আইডিয়া করে, তারা বুঝতে পারে যে কখন ঝড় আসতে পারে, তারা সময় পায় সবকিছু। কিন্তু এই যে পদ্মার যে ধ্বংসলীলা, এই পদ্মার যে বিধ্বংসী রূপ, এটা কি ভাইয়া, আকস্মিক। অর্থাৎ তারা হতভম্ব হয়ে গেছে, তারা বুঝতেই পারে নাই যে এত তাড়াতাড়ি একটা নদী কিভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বোঝা গেছে? এইটাই হচ্ছে মূল পয়েন্ট, যেটা তুমি মাত্র কয়টা বাক্য দেখো তো ভাইয়া, এখান থেকে আমরা উত্তর শুরু করেছি মাত্র এই যে একটা বাক্য, দুইটা বাক্য, তিনটা, মাত্র তিনটা বাক্যের মাধ্যমে আমরা একটা প্যারাতে কত সুন্দরভাবে একটা উত্তর উপস্থাপন করেছি। এইভাবে যদি তুমি উত্তর উপস্থাপন করতে পারো, তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিটেনে তোমার মার্ক পাওয়া আশা করি খুব বেশি কঠিন কিছু হবে না। তাহলে দেখো পরবর্তী স্লাইডগুলো, উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আমাদের স্লাইডে, তোমরা গ্রুপে নক করলে তোমরা পেয়ে যাবে সবকিছু, গ্রুপে আমরা দিয়ে দিব। তামিমা ইসলাম বলতেছে ভাইয়া সৃজনশীল নিয়ে একদিন একটা ক্লাস দিলে ভালো হতো। ভাইয়া আমি তোমাদের জন্য যা যা প্রয়োজন হয়, তোমাদেরকে যারা 27 ব্যাচ আসো বা 28 আসো, তোমাদের জন্য আমরা আলাদা ভিডিও করব বা তোমাদের জন্য আমরা গাইডলাইন রাখবো, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। আর বিশ্ববিদ্যালয়ে রিটেন কিভাবে লিখতে হয় সেটা আমরা আজকে ক্লাসে শিখছি। এরপরে দেখো, সব শেষ, এখন হোমওয়ার্ক। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক, এখন তোমাদের জন্য আরেকটা প্রশ্ন থাকবে। এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক করে আমাদের যে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপ আছে, 93K+ মেম্বার, এই গ্রুপে অ্যাসাইনমেন্টটা লিখে তোমরা যদি সাবমিট করে দাও, তাহলে আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা চেক করে তোমাদেরকে ফিডব্যাক দিব, তোমাদের কোনো সমস্যা নাই। আর তোমাদের যদি কারো মনে হয় যে গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করার ফলে তোমার ইতস্তত বোধ হচ্ছে, তাহলে তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো সেখান থেকে আমাকে নাম্বার নিয়ে তোমরা আমাকে সাবমিট করতে পারো, আমি তোমাদের খাতা চেক করে দিব বা তোমাদেরকে কোথায় কি ভুল হচ্ছে আমি তোমাদের সেই ফিডব্যাকটা দিব। তোমাদের টেনশনের কোনো কারণ নাই। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই যে কাব্যাংশটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কিন্তু এই যে দেখো এই নাম্বারটা ভুল হয়েছে, 5 দুগুণে 10। হ্যাঁ দেখো, এই যে তোমরা এটা পড়বে, এটা তোমাদের হচ্ছে কবিতারই হচ্ছে অংশ। এটা তো একটু আমাদের সাজাইতে এখানে স্লাইডার মিস্টেক করছে, তোমাদের এটা কবিতারই অংশ, উদ্দীপকটা। তারপরে দেখো এই যে তোমাদের প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক করবে। এটা তোমাদের কি, এটা তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমাদের হোমওয়ার্ক। এটা তোমরা হোমওয়ার্ক করে আমাদের গ্রুপে সাবমিট করে দিবে, তাহলে তোমাদের রিটেনের উন্নতির জন্য যা যা করা প্রয়োজন আমরা তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করব। শান্তা বিশ্বাস বলতেছে ভাইয়া 2 মার্কের জন্য কতটুকু লেখা দরকার? ভাইয়া এটা তোমাকে আমার বলে দিতে হবে না, তুমি যখন রেগুলার লিখবে তুমি নিজেই বুঝতে পারবে কতটুকু লিখতে হয়। কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিটেনের জন্য সময় এবং জায়গা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া থাকে। বিশ্ববিদ্যালয়ের খাতা, আমি তোমাদেরকে ফিউচারে যে ক্লাসগুলো নিব সেখানে তোমাদেরকে আমি একটা রিটেনের খাতা দেখাবো, বিশ্ববিদ্যালয়ের খাতা। তুমি দেখলে বুঝতে পারবে ওইখানে এই যে একটা ঘর থাকে, এটা খাতা, এই খাতার মধ্যেও কিন্তু একটা বক্স করা থাকে, এর মধ্যে এই যে এখানে লেখা থাকে ক,
অর্থাৎ একটুক জায়গার মধ্যে তোমাকে ক লিখে শেষ করতে হবে। এখানে থাকে খ, এখানে থাকে খ, তোমাকে এই যে একটুক জায়গার মধ্যে খ লিখে শেষ করতে হবে। অর্থাৎ তুমি কিন্তু পৃষ্ঠা উল্টিয়ে পরের পেজে গিয়ে আর বড় করে লেখার কোনো সুযোগ পাবে না। সুতরাং খুব অল্প কথায় মূল বিষয়টা যদি তুমি তুলে ধরতে পারো তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রিটেনে সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে। আচ্ছা তাকলিমা বেগম ভাইয়া, এই গ্রুপে তো জয়েন না ভাইয়া, তোমরা যে লিংকে ক্লিক করো তাহলে দেখবা তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে। আর যদি আমাদের মেম্বার ফিল আপ হয়ে যায় তাহলে আমরা তোমাদের জন্য আরেকটা গ্রুপ ক্রিয়েট করব, তোমরা সেই গ্রুপে অ্যাড হতে পারবে, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা এরপর দেখো, এরপরে হচ্ছে দেখো আমরা তোমাদের জন্য কি কি রেখেছি, যে মাত্র একটা কোর্স, এই একটা কোর্সের মাধ্যমেই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রিপারেশন নিতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগর সহ সবকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তোমরা এই এক কোর্সের মাধ্যমে নিতে পারবে। এবং আমি তোমাদের আশফাক ভাই এখানে তোমাদের বাংলা মেন্টর হিসেবে থাকবো, এবং আমাদের শুভ ভাইয়া ইংরেজি ক্লাস নেবেন, সাজ্জাদ ভাইয়া জিকে ক্লাস নেবেন, আমাদের মেন্টর প্যানেল তোমরা দেখতে পাচ্ছ। এবং আমাদের ক্লাসগুলো সব ফেসবুক লাইভে হবে, রেকর্ড থাকবে, এবং আমরা তোমাদের জন্য একটা ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করব যেখানে তোমরা তোমাদের সকল ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবে। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা তোমাদের জন্য কি কি সার্ভিস প্রোভাইড করব, ফাউন্ডেশন ব্যাচে কি থাকবে, রিটেনে কি থাকবে, আর আমরা এক্সামটা কিভাবে নিব। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা তাহলে কিভাবে আপনার সাথে যুক্ত হব, বা আমরা কিভাবে আপনার পেইড ব্যাচে ক্লাসগুলো করব। খুব সিম্পল ভাইয়া, তোমরা হচ্ছে আমাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা বা যে কোনো ধরনের প্রয়োজনে আমাদের এই যে পেজ আছে কনফার্ম ডিউ ঢাবি যোদ্ধা, এই পেজে তোমরা নক করতে পারো, নক করলে ভাইয়ারা তোমাদেরকে রিপ্লাই করবে, রেসপন্স করবে। এছাড়াও তোমরা এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ এবং কল দুইটাই। এবং যারা সরাসরি যুক্ত হতে চাও তারা এই যে এই নাম্বারে বিকাশ অথবা নগদ করলেই হবে। কোর্স ফি 3000 টাকা নয়, এখন অফারে 1250 টাকা প্রথম 500 জনের জন্য। ঠিক আছে ভাইয়া, এই হচ্ছে তোমাদের আজকের পদ্মা ক্লাস। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও, এবং হোমওয়ার্কটা করে গ্রুপে সাবমিট করে দিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।